আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের যেহেতু একটু লেট নাইট, হালকা লেট নাইট সেশন, 9টার দিকে শুরু করছি, 10টার মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করব। তা আমাদের আজকের এটা একটা ফ্রি সেশন। ফ্রি সেশনটা হচ্ছে আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে একটু আলোচনা করা, এবং একই সাথে আমাদের যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি, সেকেন্ড ব্যাচ, ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ওই বিষয়টাতেও কি কি পড়ানো হয় এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে কি কি আছে ওই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আমরা যদি গুগলে সার্চ দিই, আমরা যদি পিকচার দিই, মানে কি ধরনের ছবি দেখা যায়, আমরা সাধারণত এই ধরনের ছবিগুলো দেখতে পাই। ধরেন একজন টিচার বসে আছে, ওনার পাশে তিনজন চারজন স্টুডেন্ট আছে, এবং স্টুডেন্টের হাতে দেখেন বেশ কিছু কাগজ আছে, পেপার ওয়ার্ক। ওরা ওদের মতো কাজ করছে, হয়তো কিছু গ্লু টু দিয়ে, মানে দে আর ডুইং সামথিং, মানে ওরা শিশুরা স্কুলে মিসের সাথে কিছু একটা করছে। আহ এটাও সেম হতে পারে, এটা ফ্যামিলিতে বাসায় হতে পারে মিসে, কিন্তু জিনিসটা হচ্ছে বাচ্চা একটা শিশু কিছু একটা কাজ করছে। এবং থার্ড ওয়ান হচ্ছে আমরা এই ধরনের কিছু দেখতে পাই যেখানে আরেকটু ব্রড স্কেলে, এখানে হচ্ছে একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখেন, একটা টেবিলের মতো আছে, টেবিলের চারপাশে আছে। আবার এই জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট, সবাইকে হয়তো একত্রে ফ্লোরে বসলো, স্যার এসে একত্রে কথা বলছে, গল্প করছে, ফান করছে, মুখে মাস্ক টাস্ক পরা, হয়তো করোনাকালীন সময়ের ছবি। তাহলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের পিকচার গুলো থেকে আমরা যেটা দেখতে পারি এখানে, যদি শিশুদের বয়সগুলোর দিকে আমরা একটু খেয়াল করি, এই শিশুগুলো বেশিরভাগ 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 8 এই ধরনের শিশুদের নিয়ে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একটা পার্টটা হচ্ছে এখানে। সেকেন্ড ওয়ান হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে যারা ক্লাস নিচ্ছেন, এটা হচ্ছে শিক্ষক বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাথে কি সরাসরি শিক্ষক এবং স্টুডেন্ট জড়িত ওইরকম, নাকি আরো কিছু? এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ধীরে ধীরে আস্তে আস্তে আগাবো। প্রথমে হচ্ছে আমরা একটু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে যাওয়ার আগে একটা খুব কমন একটা ইস্যুতে যাই, এটা হচ্ছে শিশু। আমরা যে শিশু বলছি, শিশুর ডেফিনিশনটা কি? শিশুর ডেফিনিশনটা হচ্ছে, আমরা যদি ইউএন কনভেনশন অনুসারে যাই, ইউএনসিআরসি যেটা রাইট অফ দ্য চাইল্ড বলছে, ওইখানে ওরা বলছে এনি হিউম্যান বিং, এখানে আমি একটু পয়েন্টার শোটাতে যাই, পয়েন্টার অপশন লেস, হ্যাঁ, এনি হিউম্যান বিং আন্ডার দ্য এজ অফ 18, 18 বছরের নিচে যে কোনো বাচ্চাই হচ্ছে শিশু, যে কোনো হিউম্যান বিং। আর বাংলাদেশ গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশে কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল চিলড্রেন পলিসি অফ বাংলাদেশ 2011, দ্য এজ লিমিট ফর আ চাইল্ড ইজ বিলো 18 ইয়ার্স। তাহলে সবারই এ হলো একই ইস্যু। আমরা যেটাকে প্রাপ্ত বয়স্ক কথাটা যেখানে ইউজ করছি, মানে 18 বছর বয়স, এই 18-র নিচে যারাই হবে তারাই হচ্ছে শিশু। তাহলে আমরা শিশুর একটা ডেফিনিশন পেলাম, 18 বছর বয়স পর্যন্ত। 18 বছর বয়স হলে প্রাপ্তবয়স্ক, তার নিচে হলে এটাকে বলা হচ্ছে শিশু বা চাইল্ড, আমরা এটা বলতে পারি। তাহলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা কতদিন কাউন্ট করা হচ্ছে, মানে আর্লি চাইল্ডহুডটা কাকে বলছে? আর্লি চাইল্ডহুডের ক্ষেত্রে বলা হচ্ছে এটা মাতৃগর্ভ হতে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু 0 ডেজ একদম। আমরা যদি পিকচারটাতে দেখি, এখানে একজন মা, উনার এখানে জাস্ট ফার্স্ট যে ফেটাসটা আসছে, ওই সময়টা থেকে আর্লি চাইল্ডহুড শুরু হচ্ছে। দিস ইজ 0 ডেজ, দ্যাট ইজ বিফোর বর্ন, জন্মের আগের থেকেই। মাতৃগর্ভতে 8 বছর বয়স পর্যন্ত এই সময়টাকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলে। কেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট মাতৃ বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত? কেন, কেন এর উপরে না? কেন 10 বছর না? কেন 18 বছর না? এটাও আমরা একটু ধাপে ধাপে দেখি। কারণ এর মাঝে একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট 90% ডেভেলপ হয় মাতৃগর্ভের তৃতীয় সপ্তাহ হতে। ব্রেন ডেভেলপমেন্ট শুরু হয়। একটা শিশু যখন মাতৃগর্ভে আসে, যখনই ফেটাস থেকে সে ফেটাসে রূপান্তরিত হয়, যখনই ওর মধ্যে জীবনের স্পন্দনটা আসে, তখন থেকেই ওর ব্রেন ডেভেলপমেন্টটা শুরু হয়ে যায়, এবং যেটা কন্টিনিউ হয় একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। এটা কিন্তু এর মাঝে প্রথম 90% ডেভেলপমেন্টটা আসলে 8 বছর বয়সের মধ্যে হয়ে যায়। অনেকে বলে 90, অনেকে 95%। দ্যাট মিনস ব্রেন ডেভেলপমেন্টটা হয়ে যায়। ব্রেন ডেভেলপমেন্ট হলে কি সে অ্যাডাল্ট হয়ে গেছে? ব্রেন ডেভেলপমেন্ট হলে অ্যাডাল্ট হয় না, কারণ এরপর আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে বয়সের সাথে সাথে ম্যাচুরিটির ইস্যু আছে, বাচ্চার হরমোনাল কিছু ইস্যু আছে, হরমোনাল কিছু চেঞ্জ হয়। হরমোনাল চেঞ্জের সময় টিনেজের একটা সময় পার করে, ওইসব সময় শিশুরা ভুল করে, অনেক কিছু হয়। ওই জন্য প্রাপ্তবয়স্ক হচ্ছে না, কিন্তু ব্রেইনের যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যে নিউরন গুলো অলমোস্ট কানেক্টেড হয়ে যায় 8 বছর বয়সের মধ্যে।
এর মাঝে প্রথম 1000 ইয়ার, এখানে দেখেন ফার্স্ট 1000 ডেজ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট 1000 ডেজ মানে কি? এই যে যেদিন মাতৃগর্ভে আসলো, জিরো জিরো ডেজ থেকে, 0 ডেজ, 100 ডেজ, 200 ডেজ, তখনও কিন্তু বাচ্চা মায়ের কোলে, মায়ের মাতৃগর্ভে। এরপরে বাচ্চার জন্ম হলো, তখন থেকে 300 ডেজ, 400 ডেজ, এভাবে কাউন্ট করে 1000 ডেজ। 1000 ডেজ এর ডেফিনিশনটা হচ্ছে আসলে মেইনলি 3 ইয়ার্স, মানে 2 বছর বয়সের বার্থডে যেটা হয় একটা বাচ্চা, 1 বছর বার্থডে, 2 বছর বার্থডে, এই 3 বছরের মধ্যে, মানে এই 8 বছরের মধ্যে এই 3 বছর, মানে জন্মের আগের সহ, আই রিপিট, জন্মের আগের সহ 3 বছর বয়স পর্যন্ত বার্থডে তাকে বলা হয় ফার্স্ট 1000 ডে। এবং এই ফার্স্ট 1000 ডে এখানে হচ্ছে প্রেগনেন্সিতে 270 ডেজ, 3 9 27, 9 মাসের মতো। ফার্স্ট ইয়ারে 365 ডেজ, সেকেন্ড ইয়ারে 365 ডেজ, এটা মিলে হচ্ছে ফার্স্ট 1000। A first 1000 days of a child from a conception to their second birth are critical period of early childhood development. During that time, the brain undergoes rapid growth and development, laying the foundation for, এখানে এই ওয়ার্ডগুলো এখন ইম্পর্টেন্ট, আপনার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আসলে কি পড়ানো হয়। এখানে পড়ানো হয় কগনিটিভ, ইমোশনাল, ফিজিক্যাল ওয়েলবিং, মানে একটা বাচ্চাকে শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ভাবে যে গ্রোথটা হয়, এই গ্রোথটাকেই ঠিক মতো করানোটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টাল পার্ট। এবং এই পার্টের প্রথম 1 বছর, দ্য এক্সপেরিয়েন্স, নিউট্রিশন, কেয়ার, চাইল্ড রিলিফ, দিজ আর্লি ইয়ার্স শেপ দেয়ার ফিউচার লার্নিং, বিহেভিয়ার এন্ড হেলথ। এই প্রথম 1000 দিন একটা বাচ্চাকে শেপ দেয়। তাহলে এই প্রথম 1000 দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই 1000 দিন তাহলে বাচ্চা কোথায় থাকে? এই 1000 দিন বাচ্চা কি টিচারের কাছে থাকছে? না, এই 1000 দিন বাচ্চা থাকছে বাসায়, বেশিরভাগ ক্ষেত্রে প্যারেন্টস এর কাছে। এর মাঝে জন্মের আগে তো পুরোটাই মায়ের সাথে, জন্মের পরও অ্যাটলিস্ট 2 3 মাস একটানা মায়ের সাথে আছে একটা শিশু। তাহলে একটা শিশুর উপর সবচেয়ে বেশি প্রভাব কার? প্রাথমিকভাবে ফার্স্ট সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে মা, একই সাথে হচ্ছে বাবা, প্যারেন্টস, এবং একই সাথে হচ্ছে আমাদের যে কেয়ার গিভাররা আছে ওরা। এরপরে শিশুর শিশুর বিকাশের জন্য আমাদের কি দরকার? শিশু বিকাশের জন্য আমাদের একটা সামাজিক পরিবেশ দরকার। আমি যেই এলাকায় থাকি ওই এলাকার পরিবেশ যদি শিশু বিকাশের জন্য খুব বেশি ভালো না হয়, শিশু আলটিমেটলি ইফেক্টেড হবে ওই পার্টে। তারপর আরো আছে, ওই এলাকার পার্টে থাকার পর আমাকে শিশুকে কি করতে হয়, একটা সময় গিয়ে যখন 3 বছর বা 4 বছর বয়স হলো, তখন আমরা ডিসাইড করি কি আমরা শিশুকে স্কুলে দিব। তাহলে আমরা যখন শিশুকে স্কুলে দিব, ডিসিশনটা আমাদের দেওয়ার কিছুদিন আগ থেকে নেওয়া উচিত, হঠাৎ করে না গিয়ে। মানে হঠাৎ করে শিশুকে বললাম বাবা তোমাকে আমি কালকে স্কুলে দিব, আমরা টিচারের কাছে যাব, আমরা কোলে করে নিয়ে গেলাম, শিশু কান্নাকাটি শুরু করলো, কারণ এবং কান্নাকাটি করে আমরা স্কুলে দিয়ে আসলাম জোর করে, 2 দিন কান্না করলো, নিয়ে আসি। অনেক সময় দেখা যায় কি আপনার 1 মাস 2 মাস চালানোর পর অনেক শিশুকে উইথড্র করে, প্যারেন্টসরা কোটা অনেক সময় স্কুল থেকে বলে উইথড্র করে। তার কারণটা হচ্ছে শিশু ইজ নট রেডি, স্কুলে যাওয়ার জন্য রেডি না। তাহলে শিশুকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হয়, তাহলে রেডিটা কে করবে? রেডিটা করবে ফ্যামিলি, রেডিটা করতে হবে কিছু জায়গায় সোসাইটি, যদি আমাদের দেশে সোসাইটিটা ওইরকম না, মানে ওরকম ওই এনভায়রনমেন্ট আমাদের এখনো গ্রো করেনি, তবুও আগের থেকে কিন্তু গ্রো করেছে, এটা আবার অস্বীকার করার উপায় নেই। এক সময় যখন শিশুকে নিয়ে রাস্তাঘাটে যেতাম, আমাদের শিশুদের সাথে বাইরের লোকজন যে ল্যাঙ্গুয়েজে কথা বলতো দেখবেন এখন এটলিস্ট একটু বেটার বিহেভ করে ওদের সাথে। কারণ এক সময় ধরে নেওয়া হতো একটা শিশু মানে অ্যাডাল্টের একটা ছোট সংস্করণ, ও তো অ্যাডাল্ট বুঝে, সবই বুঝে, এরকম একটা ইস্যু ছিল। আবার সে কিছু বুঝে না, এটাও সঠিক না, সবই সঠিক, কিন্তু শিশুকে শিশুর মতো আচরণ করে আমাকে গড়ে তুলতে হচ্ছে। তাহলে শিশুকে আমি স্কুল রেডিনেস চাচ্ছি। স্কুল রেডিনেস বলতে আমি কি স্কুল থেকে যখন আমি স্কুলে পৌঁছে দিলাম শিশুটাকে স্কুলের মধ্যে, তখন ওকে টেক কেয়ার কে করছে? তখন টেক কেয়ার করছে ক্লাস টিচার। তাহলে এই ক্লাস টিচারেরও কি দায়িত্ব আছে? কারণ প্রি স্কুল, আপনি 3 বছর বয়সের বাচ্চা, 4 বছর বয়সের বাচ্চা তো মূল প্রাইমারি ক্লাসে ভর্তি হয়নি। মূল প্রাইমারি ক্লাসটা কখন? ক্লাস 1 থেকে। 1 2 3 4 5 কে আমরা যদি প্রাইমারি ধরি, 6 7 8 কে আমরা যদি মিড 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 স্কুল বা ইয়ে ধরি, 9 10 11 12 আমরা হাই স্কুল ধরি। মানে ওরা যেহেতু ইউরোপ আমেরিকার কনসেপ্ট ওই হিসেবে বলছে, আমাদের দেশে হচ্ছে 6 to 10 হাই স্কুল, 11 12 হচ্ছে আপনার কলেজ। তাহলে এই ধাপটাতে তো যাচ্ছে। এর মাঝে তাহলে প্রি প্রাইমারি যেটা হচ্ছে, তাহলে প্রি প্রাইমারি কোনটা? কেজি, প্লে গ্রুপ। তাহলে কেজি প্লে গ্রুপ ইজ এ পার্ট অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। কিন্তু কেজি প্লে গ্রুপ ডেভেলপ ছাড়া কেজি প্লে গ্রুপ কি করে? কেজি প্লে গ্রুপ বাচ্চাকে কিছু শেখানোর চেষ্টা করে ধীরে ধীরে, শিশুর উপযোগী অনুসারে প্লে বেস লার্নিং ওরকম শেখানোর চেষ্টা করছে। উনারা যে পার্টটা করছে ওই পার্টটার নাম হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন। উনারা এডুকেশন নিয়ে মেইনলি ডেভেলপমেন্টের কাজ করছে, কিন্তু একই সাথে এডুকেশনের কাজ করছে।
এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবং আর্লি চাইল্ডহুড এডুকেশন। একটাকে ছাড়া একটা করতে পারবেন না। আপনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট না বুঝলে আর্লি চাইল্ডহুড এডুকেশনে কাজ করতে পারবেন না। আর্লি চাইল্ডহুড এডুকেশন হচ্ছে বেসিক্যালি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একটা পার্ট। কিন্তু আর্লি চাইল্ডহুড এডুকেশনে কিছু টপিকস আছে যেগুলো স্পেসিফিক নিডস ফর টিচার, কিছু টপিকস আছে যেগুলো স্পেসিফিক নিডস ফর দ্য গার্ডিয়ানস। এই জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবং এডুকেশন পাশাপাশি চলে, এবং আমাদের কোর্সটা আমরা ডিজাইন করেছি দুটো পাশাপাশি থাকছে। এরপর হলো আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে আরো কিছু ইস্যু থাকে। ধরেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আপনি টিচারের কাছে যখন গেল তখন টিচারকে কি করতে হচ্ছে, টিচারকেও বাচ্চাকে স্কুল রেডিনেস করতে হচ্ছে। শিশুকে তো দিয়ে গেল গার্ডিয়ান, ওকে আমি বুঝাইলাম সবকিছু করলাম, মেন্টালি রেডি করেছি, কিন্তু মেন্টালি রেডি করলো একটা শিশুর কিন্তু বয়স আছে, একটা 20 বছর, সরি 3 বছর 2 বছর বয়সের শিশু, 3 বছর বয়সের শিশু, বা ম্যাক্সিমাম 4, এর বেশি তো না, প্লে গ্রুপে তো সে 4 নেও না অনেক সময়। এখন যদি 4 বছর বয়সের একটা শিশু, আমি যদি ওর থেকে এক্সপেক্ট করি সে একটা আরাম করে বেঞ্চে বসবে, খাতা কলম নিয়ে বসবে, 40 মিনিট ধরে ক্লাস করবে, এটা উইট শুড নট। ওর ওই ধৈর্য, ওই মনোযোগ ওইটা নাই। তখন ওইখানে ও টিচারকে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয় শিশুকে মজা দেওয়ার জন্য, মজা দিয়ে প্লে বেস লার্নিং ক্লাসটা নেওয়ার জন্য। তাহলে আমরা যদি একটু পিকচারের মাধ্যমে দেখি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এটা শুরু হচ্ছে 0 to 3 ইয়ার্স, এটা পুরোপুরি। 3 to 6 ইয়ার্সে আমাদের দুটো পার্ট চলে আসে এখানে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাথে আর্লি চাইল্ডহুড এডুকেশন চলে আসে। 6 to 8 ইয়ার্স কিন্তু আর্লি চাইল্ডহুড এডুকেশন। তাহলে এই ডেভেলপমেন্ট পার্টে আমাদের এখানে যদি আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, এবং আমরা তখন এখানে এডুকেশন পার্টে একটা রেজাল্ট পেতে পারি। আমরা যদি ডেভেলপমেন্ট পার্টে সুন্দরভাবে কাজ করতে না পারি, ডেভেলপমেন্ট বলতে কি, মা কি করবে শিশুকে, মা কি শিশুকে শুধু আদর করবে, ওটা করবে, ওগুলো তো আছে, আরো কি করতে হবে। মা যখন জন্মের আগে, তাহলে মায়ের ফুড হ্যাবিট একটা ইস্যু, মা কি খাচ্ছে, ওই জন্য মায়ের যত্ন নেওয়ার কথা বলাচ্ছে। মা কি দেখছে, মা কি প্রচন্ড স্ট্রেসে বড় হচ্ছে কিনা, মার কিছু হচ্ছে কিনা। এবং এটাও দেখা গেছে রিসেন্টলি অনেক মারা যারা অনেক স্ট্রেসে জব করছে, এটা আমি মায়েদের দোষ বলছি না, আমি জাস্ট বলছি এতে। এবং আজকাল বিয়ে হয় অনেকের অনেক একটু লেটে, নেচারাল, আমাদের সোসাইটি রিকোয়ার্ড, অনেক মারা, মা হচ্ছে 35, 36, 38, 40-তে, তখনও দেখা যায় কি শিশুর মাঝে কিছু বিকাশগত সমস্যা কিন্তু বেড়ে যাচ্ছে এখন। তাহলে এই জিনিসগুলো যখন আমরা একটু অ্যাওয়ারনেস হব, জিনিসগুলো বুঝবো, এই শিশুর ভবিষ্যৎ আমাদের হাতে, তখন আমরাও ওইভাবে কিছু জায়গায় গ্রো করব। তবে শিশুকে যখন আমরা ডেভেলপ করবো, এখানে একটা আফ্রিকান প্রভাব আছে, আমি সবসময় আমার কোর্সের লাস্টে বলি, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো আ চাইল্ড, তুমি যদি একটা শিশুকে বড় করতে চাও, ইউ নিড দ্য হোল ভিলেজ, তোমার পুরো গ্রামটাকে দরকার। এটা আফ্রিকান একটা প্রভাব। এটা ওরা বুঝাতে চায় মেনলি, আমার শিশুটাকে যখন আমি বড় করব, শিশুটা আমি একা বড় করতে পারবো না, ও আমার সাথে বড় হচ্ছে না, সে টোটাল সোসাইটির সাথে বড় হচ্ছে। ওই স্কুলে যাচ্ছে, স্কুলে বড় হচ্ছে, স্কুলের কলিগ বন্ধুরা আছে ওদের সাথে বড় হচ্ছে, স্কুলের টিচার আছে ওদের সাথে বড় হচ্ছে। এই টোটাল গ্রো করাটা হচ্ছে শিশুদের গড়ে ওঠার একটা পার্ট, এখানে সবারই একটা ভূমিকা আছে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটাকে এই কারণেই আপনার অনেক আপনার ওটাকে নাম কি বলে, আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের ফোর্থ গোল, যেটা ফোর্থ গোল হচ্ছে এডুকেশন ফর অল। এডুকেশন ফর অল এর একটা পার্ট কিন্তু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের। কারণ এডুকেশন ফর অল মানে কি, সুশিক্ষা সবার জন্য, মানে এটা সবার অধিকার, পৃথিবীর সকল মানুষের অধিকার। এটা আমি ধনী আমি গরিব এটা ইস্যু না, প্রত্যেক মানুষের সুশিক্ষা পাওয়ার অধিকার আছে, এটা বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে। যখন আমরা ডেভেলপ করতে চাচ্ছি, এই জায়গায় অধিকারটা সবার, কিন্তু এই অধিকারটাকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আমাদের সবারই এই মাইন্ডসেটটা গড়ে উঠতে হবে, আমাদের নলেজটা গ্রো করতে হবে। এই নলেজ গ্রো করার জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটের একটা পার্ট হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। যখন আমার সোসাইটির সবাই, আমাদের বড়রা ছোটরা, আমার পাশের বাসা নিচের বাসা, রাস্তাঘাটের লোকজন সবাই যখন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের গুরুত্বটা বুঝতে শুরু করবে, তখনই ধীরে ধীরে আজকে যে শিশু হয়তো আগামী নাগরিক, আজকে যে শিশু ওই কিন্তু একসময় আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, আজকে শিশুটা একসময় আমাদের বড় কোম্পানির একটা মালিক হবে, আজকে শিশুটা কেউ একজন না কেউ একজন বিজনেস ম্যাগনেট হবে, আজকে শিশু কেউ একজন আমেরিকা গিয়ে আমাদেরকে মানে বড় কোনো টেক কোম্পানিতে বা নতুন কোনো টেকনোলজি আবিষ্কার করবে। কিন্তু ওই যে শুধু করলে তো হবে না, ওকে তো গড়ে তুলতে হবে এবং পরিবেশ দিতে হবে। এই গড়ে তোলার পরিবেশটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আর এটা হচ্ছে সেই সেন্সরি, মানুষের ব্রেইন নিউরন কিভাবে আপনার অ্যাক্টিভেট হয়, এই জায়গায় আমরা একটা জিনিস দেখাচ্ছি ছবিটা। যখন একটা বাচ্চা ছোট থাকে, নিউনেটাল বলা হয়, তখন ওর 25% ব্রেইন ডেভেলপ হয়। যখন 1 ইয়ার তখন হয় 70%, 3 ইয়ার্স এর সময় দেখেন 80%,
5 ইয়ার্স ওল্ডের সময় 90%, 7 ইয়ার্স ওল্ড ওর অলমোস্ট 95% ব্রেন ডেভেলপ হয়ে যায়। তাহলে আপনার 8 ইয়ার্সে গেলে এটা হয়তো 96% হচ্ছে। তাহলে এই যে এই জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের পুরো পার্টটাকে বলা হচ্ছে উইদিন 0 ইয়ার্স, মানে মায়ের গর্ভে যখন আছে তখন থেকে 8 ইয়ার্স। এইটাই হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের এখানে তো ডেভেলপমেন্টাল মাইলস্টোন, এখানে মেইনলি বলা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে আমরা আমরা যারা প্যারেন্টস আমরা কিভাবেই মেজার করব। কিছু জায়গায় একটা ইস্যু আছে, প্রত্যেকটা শিশুর কিছু ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে। ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলতে একটা শিশু যখন জন্মগ্রহণ করে বেসিক্যালি ওই শিশুটা কখনো আমাদের দিকে তাকায় না, তাকে ইয়ে করে না, ওর মতো চোখ বন্ধ থাকে, খিদে পেলে কাঁদে, ওর একমাত্র একটাই ভাষা কান্না। ওই শিশুটাই দেখা যায় 1-2 মাস পর বা 3 মাস হচ্ছে সে মুচকি হাসে, হাসে আমাদের দিকে তাকিয়ে হাসে। এই শিশুটায় 6 মাস যখন হয় কিটকিট করে হাসে, সবাই খুব মজা পায়। শিশুটায় 9 মাসের দিকে বা 10 মাসের দিকে দেখা যায় সে বসে গেল। এই শিশুটা 1 বছর যখন হচ্ছে আস্তে আস্তে ধরে ধরে হাঁটছে। 11, 12, 14, 15 মাস বয়সে সে আস্তে আস্তে দৌড়ছে। সো এগুলো হচ্ছে বাচ্চার কি গ্রোয়িং, এগুলো হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টাল স্টেজ। এই বাচ্চার ডেভেলপমেন্টাল স্টেজ গুলো যদি মিস করে যে কোনো একটা, আমার শিশু 3 মাস, 6, 5 মাস হয়ে গেছে কিন্তু শিশু এখনো হাসে না, তাকায় না, তাহলে সামথিং ডেভেলপমেন্টাল স্টেজ মিসিং। আমার শিশু 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, ও এখনো ঠিক মতো বসতে পারে না, দাঁড়ানো তো পরে, তখন না ডেভেলপমেন্টাল স্কিল থেকে সে পিছনে আছে। পেছনে থাকার অর্থ এই যে সবসময় সমস্যা তা না, কারণ প্রত্যেকটা শিশু আলাদা। কোনো শিশু হয়তো দেখবেন 9 মাসে হাঁটে, আমি দেখেছি আমার আপন ভাই যে ছিল 9 মাস বয়সে হাঁটি, 10 মাসে সে হাঁটতো। আবার আমার ছেলে ও হেঁটেছিল 12 মাস হওয়ার পরে, 12 মান্থসের পরে। আবার অনেকে আমি দেখেছি 18 মাসে হাঁটছে। সুতরাং তিনটেই নর্মাল। কিন্তু আমাদেরকে মেইন ইস্যুটা হচ্ছে অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ ওয়েল উইশার আমাদেরকে ওইগুলো একটু খেয়াল রাখা দরকার। এবং ওই খেয়াল যে রাখবো এটা জানার জন্য আমাদের চাইল্ডহুড ডেভেলপমেন্ট সম্পর্কে একটু আমাদের জানতে হয়। আর কোন স্টেজ ডেভেলপমেন্ট বাচ্চার কিভাবে ডেভেলপমেন্ট, মানে একটা হোল বাচ্চার টোটাল একটা বাচ্চার কিভাবে ডেভেলপমেন্ট হয়। একটা বাচ্চার ডেভেলপ হয় মেইনলি 5টা স্টেজ। একটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে চিন্তা, যুক্তি, মানে এখন 6 মাস বয়সের বাচ্চা তার কগনিটিভ ভাবে সরাসরি বোঝা যায় না, এটা আমরা বুঝতে পারবো ধীরে ধীরে। বাচ্চাকে যখন আমরা যে কাজটা ও করছে, কিভাবে করছে, 6 মাস গেল, 1 বছর গেল, ও কি কি জিনিস করে, ওর গ্রোথ কিভাবে হচ্ছে, কিছু মনে রাখতে বললে কিভাবে মনে রাখছে, ও ভাতকে কোনো একটা নাম বলছে, নামটা ঠিক কনসিস্টেন্ট বলছে কিনা, নাকি এক এক সময়, মানে এগুলো হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে সোশ্যাল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। বাচ্চা কোলে আসা, আদর করা, অন্যের সাথে গল্প করা। ছোট বাচ্চা, 2 বছর বয়সের বাচ্চা আরেকটা বাচ্চা পেলে সে জড়ায় ধরে, বা আরেকটা বাচ্চাকে ঠুস করে মেরে দেয়। যেটা হোক, এই জিনিসগুলো হচ্ছে ওর সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্টের একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডিলে, এটা এখন কিন্তু একদম ঘরে 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 একটা ইস্যু হয়ে যাচ্ছে। এখন এই যে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডিলে যদি হয়, এটা যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি, আমার বাচ্চা 1 বছর বয়সে কতটা ওয়ার্ড বলার কথা, ও 1.5 বছর বয়সে যে কতটা ওয়ার্ড বলার কথা, 2 বছর বয়সে কতটা ওয়ার্ড বলার কথা, এই জিনিসটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, যদি দেখা যায় সে পিছিয়ে আসে, তখন আমরা কি করতে, আমরা একজন এক্সপার্ট থেকে ওপিনিয়ন নিতে পারি। এটা কি ওর প্রবলেম নাকি এটা নর্মাল। যদি ওপিনিয়ন বলেন এটা নর্মাল, ও হয়তো একটু ধীরে ধীরে বলছে, তাহলে ওকে। যদি বলে না একটু সমস্যা হয়তো আছে, তখন হয়তো আমাদেরকে একটু ওকে সময় দিতে হবে। ওই উনি হয়তো এরপর আমাদেরকে কোনো এক্সপার্ট, ওই এক্সপার্ট হয়তো বলবে আপনি একজন স্পিচ থেরাপিস্টের কাছে যান, বা এক্সপার্ট হয়তো বলবে আপনি ওকে সাথে এই জিনিসগুলো করেন, ওকে এরকম বইগুলো দেন। এন্ড অফ দ্য ডে সবাই বলবে আপনারা মোবাইলটা অফ করে দেন। হ্যাঁ, কারণ মোবাইল হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, ও শুধু শুনছে, ওর বলতে হচ্ছে না। ওয়ান ওয়ে কমিউনিকেশন, হাই ভিজুয়াল। এখানে একটা কথা আছে, আমরা বাচ্চাকে যদি মোবাইল থেকে দূরে রাখতে চাই, যদি পসিবল হতো, এটা আই ডোন্ট নো মোবাইল ফোনে অপশনটা আছে কিনা, জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিন। আপনি সকল ভিডিও ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেন, বাচ্চারা মোবাইল ফোন সহজে দেখবে, বেশিক্ষণ দেখবে না, কিছুক্ষণ দেখে ছেড়ে দিবে। আমরাও দেখতে পারবো না, আমরা যে ঘন্টার পর ঘন্টা রিলস এ টানছি টানছি টানছি, যখন এগুলো মানে ভিজুয়াল মানুষকে ইফেক্ট করে, অস্বাভাবিক এফেক্ট করে ভিজুয়াল, এটাকে বলে হুকড, মানে আমাদেরকে হুক করে ফেলে। তারপর হচ্ছে বাচ্চার আরো দুইটা স্কিল আছে, একটা হচ্ছে ফাইন মোটর, একটা হচ্ছে গ্রস মোটর। ফাইন মোটর মানে একটু ছোট আকারে যে কাজগুলো করতে হয়, কথার কথা, একটা 10 বছর বয়সের বাচ্চা সুইতে সুতো ঢুকাতে পারে না। কিন্তু একটা 2 বছর বয়সের বাচ্চা হয়তো একটা মোটা একটা ছিদ্রতে একটা দড়ি ঢুকানোর জন্য অনেক কঠিন, কিন্তু দিস আর দ্য ফাইন মোটর স্কিল।
আবার গ্রস মোটর স্কিল যেগুলো একটু বড়, সে দাঁড়ানো, উঠে দাঁড়ানো, চেয়ারে উঠে দাঁড়ানো, শক্ত করে ধরা, দিজ আর দ্য গ্রস মোটর স্কিল। বাচ্চার এই স্কিল গুলো ডেভেলপ চেক করতে হয়, কারণ অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা টাচ সেন্সিটিভ, ও অসম্ভব টাচ সেন্সিটিভ, কিছু বাচ্চা সাউন্ড সেন্সিটিভ, কিছু বাচ্চা লাইট সেন্সিটিভ। যদি এগুলো হয়, তখনও কিন্তু কিছু সময়, অনেক সময় এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার ইস্যু চলে আসে। এই যে ওর সেন্সিটিভ, এটা কি নর্মাল নাকি অন্য কোনো সমস্যা আছে। এবং কগনিটিভের ক্ষেত্রে মেইনলি হচ্ছে এবিলিটি টু লার্ন এন্ড সলভ বাই ডে প্রবলেম, শিশু অনুসারে ডে বাই ডে প্রবলেম। 2 বছরের চাইল্ড সে এক্সপ্লোর করবে, হাত দিয়ে দেখবে, এগুলো হচ্ছে নর্মাল। ওকে মাঠে ফেলে দিবেন, মাঠে সে হাঁটবে, দৌড়াবে, ধাপাস করে পড়বে, পেছনে তাকাবে, মা বাবা সেখানে থাকলে ভ্যাঁ করে একটা কান্না মারবে, আচ্ছা আবার টুকু টুকু আবার দাও, আবার উঠে আবার দৌড় দিল। সো দিস আর দ্য ডেভেলপমেন্ট। সোশ্যাল ইমোশনাল ইয়েটা হচ্ছে যেটা বলা হয়েছিল আপনার 0 মান্থ ওল্ড বেবি ওয়েভিং, 0 মান্থ তো হবে না, 10 মান্থ, মানে 10 মাস বয়সে বাচ্চা বাবা স্কুল অফিসে গেলে বা কিছু করলে বাই বাই দিচ্ছে কিনা। তারপর 5 বছর বয়সে যে শিশুটা স্কুলে যাচ্ছে, সেই স্কুলে যাওয়ার পর টিচার ওকে যে খেলনা দিল, টয় দিল, কিছু লেগো দিল বা কিছু একটা, সে টয় দিয়ে খেলতে জানছে কিনা। এগুলো হচ্ছে ওর সোশ্যাল ইমোশনাল স্কিল। আর স্পিচ তো অবশ্যই, কোন কোন সময় সে ওর প্রথম ওয়ার্ডটা বলছে, কখন, বয়স অনুসারে ওর ডেভেলপমেন্ট গুলো ঠিক আছে কিনা। আর ফাইন মোটরস এ হচ্ছে স্মল ছোটখাটো জিনিসগুলো উঠে ধরানো, এগুলো হচ্ছে ফাইন মোটরস। আর গ্রস মোটরস হচ্ছে বড়টা। এখন আমরা যে ফাউন্ডেশন অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলে আমরা যে সেশনটা করাই, এখানে আমরা মেইনলি 9টা পার্টে কাজ করি। 9টা পার্টে ক্লাস হয়, 9টা পার্টে। 9টা পার্টের মধ্যে আমাদের প্রথম ক্লাসটা থাকে ফান্ডামেন্টালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। আজকে যে আলাপগুলো করছি এগুলোর আরো ডিটেলসে আমরা আরো কিছু আলাপ করা হয়। ফান্ডামেন্টাল চাইল্ড ডেভেলপমেন্ট কিভাবে হয়, কার ভূমিকা আছে, ফ্যামিলি টিচারের কি ভূমিকা, এই ধরনের ছোট ইস্যুগুলো আসে, সবগুলো বেসিক ইনফরমেশন। তারপরে চলে আসি কি ডেভেলপমেন্টাল থিওরিজ। আমরা যে কাজটাই করি ব্যাক এন্ডে কিন্তু কেউ না কেউ, কোনো না কোনো আহ, গুণী ব্যক্তি এবং মেধাবী ব্যক্তি এটা নিয়ে কাজ করেছে। ওরকম আমরা 3টা থিওরি নিয়ে খুব ডিটেলস আলোচনা করি। একটা থিওরি হচ্ছে জন পিয়াজের একটা থিওরি আলোচনা করি, এবং খুব ইজিলি আলোচনা করি যেন আমরা, মানে আমাদের অডিয়েন্সরা বুঝতে পারে। আমরা একটু একটু এই 9টা পয়েন্ট আমি আপনাদের সাথে অ্যাটলিস্ট 2 মিনিট করে আলাপ করবো একটু পরে। এবং থিওরি গুলো মেইনলি আলোচনা করি। থার্ড ওয়ান হচ্ছে প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি। প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি হচ্ছে যে বললাম, যেই মুহূর্তে আমার শিশুটা স্কুলে দেওয়ার স্কুল রেডিনেস এর একটা ইস্যু আসলো, ওকে আলটিমেট আমাকে শেখাতে হচ্ছে। কি শেখাতে হচ্ছে? কিছু না কিছু ওর শিখতে হচ্ছে। ও স্কুলে কেন যাবে? কিছু না কিছু শিখতে। শেখার মাঝে সবই যে শুধু একাডেমিক তা না। ও স্কুলে গেলে ও বাসায় একা বড় হচ্ছে হয়তো, ভাই বোন থাকলে হয়তো বড়, ও ওর বয়সের একটা গ্রুপ পাবে, ওদের সাথে ওর সোশ্যাল স্কিল গ্রো করবে। ওখানে স্কুলে হয়তো ছোট ছোট ফাংশন করছে, ওদেরকে নিয়ে নাচ গান করবে গ্রুপে। এই জিনিসগুলো কিন্তু ওর পর গ্রো হচ্ছে। কিন্তু এন্ড অফ দ্য ডে এই যে সোশ্যাল স্কিল গ্রো করা, নাচ গান গ্রো করা, এগুলো কেন? কারণটা হচ্ছে ওর মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে এটা বের করা এবং ওকে শেখানো। ওদের শেখানোর ওয়েটা হচ্ছে প্লে বেসড লার্নিং। শিশুদের এটা হচ্ছে মেইন পার্ট, এই প্লে বেসড লার্নিং, এই প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটিটা নিয়ে আমাদের একটা টপিকস হয়। আরেকটা হচ্ছে অ্যাটেনশন এন্ড স্কুল রেডিনেস। শিশুদের অ্যাটেনশন, অ্যাটেনশন বলতে আসলে ঠিক এরকম, এটা আসলে মনোযোগ। এটা মনোযোগ ক্ষেত্রে বোঝাতে হচ্ছে। মনোযোগ কাকে বলে? আপনার এখন 34 জন লোক আছেন, 34 জন লোকের মাঝে ধরেন 14 জন এখন ডিনার করছেন। আমি জাস্ট এক্সাম্পল বলছি, আমি জানি না, ধরেন 14 জন ডিনার করছেন, খাবার টেবিলে আছেন। খাবার টেবিলে আমরা আরো 4-5 জন আছেন। এখন খাবার খাচ্ছেন, 2-3 জন মিলে গল্প করছেন, ফ্যামিলির মেম্বার আছেন, সারাদিন অফিস করে এসেছেন, আপনার হয়তো টায়ার্ড, পাশে হয়তো এটা মোবাইলে বাজছে, কানে কিছু কিছু ওয়ার্ড ঢুকছে, কিছু কিছু ঢুকছে না। ইজ ইট অ্যাটেনশন? কোশ্চেন হচ্ছে এটা। এখন তাহলে এটা অবশ্যই অ্যাটেনশন না। আবার কেউ কেউ হয়তো দেখবেন একদম একা বসে ল্যাপটপটা ওপেন করে বা মোবাইল ফোনটা সামনে রেখে সময় নিয়ে বসে আমি কথা বলছি, অনেকে নোটও করছেন। দিস অ্যাটেনশন? ইয়েস, ইট ইজ অ্যান অ্যাটেনশন। তাহলে এই যে অ্যাটেনশন, এই যে মনোযোগটা, এই মনোযোগটা কিভাবে ক্রিয়েট করা যায় এবং এটা শিশুদের মনোযোগ কতক্ষণ থাকে, কি থাকে না, সাইন্টিফিক ব্যাখ্যাটা কি, এই ব্যাখ্যাটা নিয়ে এবং বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য কিভাবে রেডি করা যায়। ফিফথ ওয়ান হচ্ছে কমিউনিকেশন, বা শিশুর সাথে কিভাবে কমিউনিকেট করবে। শিশুর সাথে কমিউনিকেট করা হচ্ছে, শিশুর সাথে কমিউনিকেট করাটা হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশনের একটা মেজর পার্ট। এটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টেরও পার্ট। ওই যে বললাম, এডুকেশন ইজ নাথিং বাট এ পার্ট অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। তবু আমি একটু ক্লিয়ার করছি, কারণ দিন শেষে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একটা বড়, মানে পার্ট হচ্ছে, গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টিচার। ওই জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে অনেক
টিচাররা ইন্টারেস্টেড, কারণ এটা সরাসরি টিচিং, বিশেষ করে প্রি স্কুলে যারা কাজ করে, প্রি টু প্রাইমারি, ওদের এটা খুব কাজে লাগে 8 ইয়ার্স ওল্ড পর্যন্ত, 9 ইয়ার্স, এবং শুধু 8-10 ইয়ার্স ওল্ড না, কিন্তু মানুষের এটা হচ্ছে নেচার। যে শিশুটাকে আপনি 8 বছর বয়সে যেভাবে শেখাচ্ছেন, একটা 12 বছর বয়সকে যদি ওইভাবে শেখাতে পারেন ধৈর্য রেখে, আপনি দেখবেন ওই শিশু অনেক কিছু শিখতে পারবে, এবং ওই টিচার সবাই পছন্দ করে। এটা আপনারা যদি নিজেরাও ভাবেন কোন শিক্ষককে আপনারা বেশি পছন্দ করতেন, একটু ভেবে দেখবেন যে শিক্ষকরা আসলে একটু কেয়ারিং ছিল, একটু শুনতো, একটু সময় দিত, বোঝার চেষ্টা করতো আপনাদেরকে, ওদেরকে আমরা পছন্দ করি। এবং এটা হচ্ছে কমিউনিকেশন, এবং শিশুর সাথে কিভাবে কমিউনিকেট করবে, কমিউনিকেট করার ওয়েটা কি, কিভাবে আপনার এমপ্যাথেটিক্যালি কমিউনিকেট করতে হয়, এই পার্টটা আসে। এরপর হচ্ছে লার্নিং স্টাইলস এন্ড মাল্টিপল ইন্টেলিজেন্স, শিশুদের শেখার কিছু স্টাইল আছে, স্টাইলগুলো নিয়ে আমরা আলোচনা করি। এবং মানুষের প্রত্যেকের বিভিন্ন ধরনের মেধা আছে। অনেক শিশু দেখবেন আপনার মানে আমাদের সময়ও ছিল, মা বাবারা একটু অস্থির হয়ে যেত, হয়তো ক্লাসের রেজাল্ট খুব বেশি ভালো না, কিন্তু এক্সেলেন্ট ইন, ধরেন গানে, এক্সেলেন্ট হচ্ছে গল্প বলায়, এক্সেলেন্ট হচ্ছে কবিতা লেখা। কিন্তু আমাদের দেশের এক্সেলেন্সিটা, আমাদের দেশে বলতে এশিয়ান সাইড এক্সেলেন্সির মাপ করা হয় বেসিক্যালি লজিক্যাল ম্যাথমেটিক্যাল দিয়ে, যেটা ম্যাথমেটিক্স পারে কেমন, অঙ্কে ভালো মার্কস পাচ্ছে কিনা। অনেক গার্ডিয়ানকে আমি দেখেছি, যে সাবজেক্টে যাই পাক না কেন, ফার্স্টে দেখো অঙ্কে কত হয়েছে, অঙ্কে খারাপ করলে তুমি শেষ, অঙ্কের পরে ইংলিশ, এই দুইটা ছাড়া আর কোনো সাবজেক্টে কোনো ধরনের ফোকাস করে না। তো এটা হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স, এটা শিশুর কত দিকে, কত ধরনের ওর লার্নিং ক্যাপাবিলিটি আছে, এটা নিয়ে আলোচনা করা হয়। তারপর ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং, বাচ্চার ক্রিয়েটিভিটি, শিশুর ক্রিয়েটিভিটি, শিশুকে ক্রিয়েটিভিটি শেখাতে হলে আমাদেরও ক্রিয়েটিভিটিতে হতে হবে। আমার সামনে যেটা আছে, আমি একটা কাগজ ভাঁজ করলাম, ওটাকে আমি থ্রো করে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়েছি, আমি ওই কাগজটাই তুললাম, ওটাতে আমি কিছু করতে পারছি কিনা, আমারটা এক্সেলেন্ট হওয়ার দরকার না, আমি এটা সেলও করবো না, বা আমি আর্টিস্ট না, কিন্তু আমার মধ্যে আইডিয়াটা আছে কিনা, এটা দিয়ে এই জিনিসটা করা যায়। দিস ইজ কল্ড দ্য ক্রিয়েটিভিটি। এবং প্রবলেম সলভিং, এন্ড অফ দ্য ডে ক্রিয়েটিভিটির টার্গেটটা কি, ক্রিয়েটিভিটির টার্গেট হচ্ছে প্রবলেম সলভ করা। আমাদের দেশে মানে আমরা যারা আছে, আমাদের সবার প্রবলেমটা কি জানেন, প্রবলেম সলভ করতে পারি না। কেন প্রবলেম সলভ করতে পারি না? আমাদেরকে প্রবলেম সলভ শেখানো হয়নি, স্কুল কলেজ কোথাও আমাদের শেখানো হয়নি। আমাদের যেটা দেখেছি, আমার মা বাবা যখন প্রবলেমে পড়ে চেঁচামেচি করেছে, বকা দিয়েছে, আমাদের কাট 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 বকা দিচ্ছে। তা আমরাও শিখলাম কি, প্রবলেম সলভের একটা হচ্ছে বকাঝকা করা, রাগ উঠলে বা কারো উপর ক্রোধ উঠলে র্যাঙ্গার ম্যানেজমেন্ট একটা পার্ট হচ্ছে বকাঝকা। এই জন্যই আমাদের এই প্রবলেম সলভিং পার্টটা আমাদের পুরো এশিয়ান পার্টের মধ্যে অনেক দেশ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, বাংলাদেশে ম্যাসিভ প্রবলেম। আমরা প্রবলেমে আটকে গেলে স্টাক হয়ে যায় সাথে সাথে। এটা শিশুদের কিন্তু শেখাতে হবে ছোট থেকে, এটা আমরাও শিখতে পারি, কিন্তু আমরা শিখে ওদেরকে শেখাতে হবে। তারপর হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। ক্লাসরুম ম্যানেজমেন্ট হচ্ছে একদম বিশুদ্ধভাবে একদম টিচারের জন্য, উনি একটা ক্লাসরুম কিভাবে ম্যানেজ করবে। একটা ক্লাসে 30 জন শিশু আছে, 20 জন, ধরেন 30 জন হয়তো প্রি স্কুলে হয় না, কিন্তু 10 জন 15 জন তো থাকে, দুজন টিচার হয়তো আছে, বা 20 জন স্টুডেন্ট, আপনার 2জন টিচার, সবই তো আছে, কিন্তু ক্লাসরুমটা কিভাবে সাজাবে। এই যে একটু আগে আমরা কিছু ছবি দেখাচ্ছিলাম আপনার, একদম প্রথম দিকে যদি খেয়াল করেন, এগুলো কিন্তু ক্লাসরুম সাজানো, এটা কিন্তু একটা ক্লাসরুম সাজিয়েছে, টিচার বসেছে একটা টেবিলের চারপাশে বসেছে, এটা একটা ক্লাসরুম সাজানো, একদম পাশে বসে কাঁধে হাত দিয়ে, এটা একটা ক্লাসরুম সাজানো। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লাসরুম সাজানো। শিশুরা সবগুলো সামনে বসে আছে, টিচার উপরে দাঁড়িয়ে টিচার ওনাদের সাথে গল্প করছে। এইটাকে বলা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্টের একটা পার্ট। কিভাবে ক্লাসরুম সাজানো যায়, ক্লাসরুম পার্টে কি হয়, জিনিসটা হলো এই পার্ট। এবং লাস্ট ওয়ান হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এভরি চাইল্ড, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সবসময় বলি। এখন আমাদের ঘরে ঘরে কিছু সমস্যা গ্রো করছে, কিছু সমস্যা হয়তো আগেও ছিল, আগে হয়তো অ্যাটেনশন কম ছিল, কম দেখা গেছে, এখন অ্যাটেনশন বেশি দিচ্ছে, বেশি দেখা যাচ্ছে, আবার একই সাথে নাম্বারও বাড়ছে। আগে হয়তো প্রতি 1000 শিশুর একজন একটু ডিফারেন্ট স্পেশালি চাইল্ড যেটা বলে আমরা, ওরকম হতে পারে। এখন হয়তো ওটা প্রতি 1000-এ 10 জন হচ্ছে, সুতরাং নাম্বারটা বাড়ছে। আবার যেটা বলছিলাম, আগে 1000 জন একজনের যা ছিল, ওটাও আবার অত বেশি অ্যাটেনশন দেওয়া হতো না, শুধু ওটা হয়তো চোখের সামনেও আসেনি। কিন্তু এদের মধ্যে অনেক ধরনের ডিফারেন্স আছে, এই যে আন্ডারস্ট্যান্ডিং এভরি চাইল্ড, এই পার্টটা নিয়ে আমাদের একটা পুরো সেশন হয়, যেখানে একদম ধরে ধরে বোঝানো হয় কোন ধরনের প্রবলেমের আসলে কি সলিউশনটা হয়। এবার আমি একটু জাস্ট বেসিক বলি। আমরা যে থিওরি বলছিলাম, প্রথম আমরা যে থিওরিটা আলাপ করি, থিওরিটা হচ্ছে জ পেয়াজে একদম সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করে দেখায়। ওর ওর ব্যাখ্যা করে দেখায় মানে ওর গবেষণালব্ধ ফলাফলে দেখায়, বাচ্চাকে 4টা ভাগে, শিশুকে 4টা ভাগে ভাগ করতে হয়।
একটা ভাগে শিশুর জন্ম থেকে 2 বছর পর্যন্ত শিশুর থাকে সেন্সরি মোটর, 2 থেকে 7 পর্যন্ত প্রি অপারেশন, 7 থেকে 11 কনক্রিট অপারেশন স্টেজ, এই তিনটা। এখানে গিয়ে বাচ্চা এরপর 11 ইয়ার্স এর পর বাচ্চা কিন্তু আসলে ওর ব্রেইন ডেভেলপমেন্ট কমপ্লিট, ও সবকিছু বুঝে সব করে, শুধু টিনেজে চলে যায়। টিনেজে যাওয়ার পর কি হয়, ইমোশনাল প্রবলেমটা থাকে, কিন্তু হি ইজ ফুললি অপারেশনাল। আবার এরিক এরিকসন ও আপনার কিছু স্টেজটা ব্যাখ্যা করে একটা শিশুর নিড জন্ম থেকে। শিশুর এই যে আমাদের স্কুলে যে দেখেন 0 to 2 ইয়ার্স ও বলছে ইনফ্যান্সি, 2 to 4 ইয়ার্স ও বলছে আর্লি চাইল্ডহুড, 4 to 5 ইয়ার্স বলছে প্রি স্কুল, এরপর বলছে স্কুল এজ 5 to 12 ইয়ার্স, 5 to 12 ইয়ার্স ও বলছে স্কুল এজ। এই পার্টটাও আপনার এরিক এরিকসনের থিওরিতে এটাও এখানে আলাপ আলোচনা করা হয়। আর লাস্টে আমরা ভাইগোটসির একটা থিওরি আলোচনা করি, এটা আরো ইন্টারেস্টিং। ভাইগোটসির কথা হচ্ছে, আমরা একটা ছবি যদি দেখেন, এই যে শিশুগুলো, এগুলো হয়তো ইন্ডিয়ার পথের, আমি বাংলাদেশে আমিও ছবি তুলে আনলে নেক্সট রাতে আমরা ইউজ করতে পারবো কোথাও গেলে। এই কারণে একই ছবি তো বাংলাদেশে আছে, এই যে শিশুটা বেলুন বিক্রি করছে, এই হয়তো বিভিন্ন রকম আচার পুঁতি অনেক কিছু বিক্রি করছে, ও ফুটপাতে বসে কিছু মেয়েদের বিভিন্ন মাথার ক্লিপ এগুলো সেল করছে। এখন মেইন ইস্যু হচ্ছে এই শিশুরা তো জীবনে স্কুলে যায় না, ওরা কখনো স্কুলে যায় না। কিন্তু ওকে যদি আপনি একদম 100 টাকার নোট দিয়ে বলেন আমাকে এই জিনিসগুলো দাও, ও আপনি বললেন, ও বললো কি তোমার আসছে 52 টাকা আসছে, আপনি 100 টাকার নোট দিলেন, ও আপনাকে 48 টাকা ফেরত দিয়েছে। ফাইভ কত হচ্ছে হাও, ওকে তো তুমি স্কুলে পাঠাও নাই, ওকে তো যোগ বিয়োগ শেখানো হয় নাই, 1 2 3 4, 10 - 2 8, 10 - 3 7, আমরা তো শেখাইনি। হাউ ডু দে নো? তখন ভাইগোটসির একটা থিওরি বলে কি, সে আশেপাশ থেকে দেখলো শিখবে। ভাইগোটসিক থিওরিটা কিছু জায়গায় আপনার পিয়াজের থিওরির থেকে আলাদা, ভাইগোটসিক থিওরিটা। কিন্তু এটা একটু জানতে হয়, জানার পর আমরা যেটা করি, আমরা একটা হোমওয়ার্ক দিই পিয়াজের থিওরির সাথে ভাইগোটসিক থিওরির ডিফারেন্সটা কি। তখন আমার অডিয়েন্সরা কি করে, আমরা লিঙ্কগুলো দিই, কিছু ভিডিও লিঙ্কও দিই, ক্লাস লিঙ্ক তো থাকে, তখন ওনারা এটাতে মজা পায়, জিনিসটা নিয়ে কাজ করে। সেকেন্ড ওয়ান হচ্ছে প্লে বেসড লার্নিং এর একটু উদাহরণ দেখানো। আমরা একটা শিশুকে যখন শেখাচ্ছে, এখানে শেখালো কি থ্রিটা, ওকে কিভাবে শেখাচ্ছে, থ্রি লিখতে পারে না। ওকে বললো কি এটা কালার করো, তুমি এটা কালার করো, হয়তো বসে বসে ওর মতো কালার করলো। তারপর বললো কি এটা কি কি বলে, এটা হচ্ছে থ্রি। থ্রি মানে কি, তিনটা বাটন নিলাম, তিনটা বাটন নিয়ে গ্লু দিয়ে লাগালো, 1 2 3, সে 1 2 3 শিখেছে। এগুলো কিন্তু প্লে গ্রুপের অ্যাক্টিভিটি। তারপর আপনার এখানে হচ্ছে এরপর প্লে গ্রুপের চেয়ে একটু বড় হল, মানে কেজি 1-এ ঢুকছে, কেজি 1-এ উঠছে বা ওই সময়, তখন বলা হলো কি কেজি 1 না প্লে গ্রুপে, তখন ওকে শেখাচ্ছে 10 10 2, তাহলে 1 10 2 10, 10টা ম্যাচের কাঠি রাখলো, 10 ম্যাচের কাঠি রাখলো, এদিকে আবার 2 ম্যাচের কাঠি রাখলো, তাহলে 2 10 and 2 ones টোটাল 22। এটা ওদের কেজির দিকে, কেজি 1-এর সম্ভবত এটা ছিল হোমওয়ার্কটা। তখন এইভাবে শেখানো হয় প্লে বেস লার্নিং এর, এটাও কিন্তু একটা পার্ট, একমাত্র পার্ট না, এটা একটা এক্সাম। তারপর হচ্ছে মনোযোগ। মনোযোগ পার্টে আমাদের যেটা শেখানো হয় মেইনলি, শিশুর মনোযোগের জন্য কি করতে হয়। শিশুর মনোযোগের জন্য নিয়মিত ঘুম খুব ইম্পর্টেন্ট। শিশুর ধরেন প্রি স্কুলে 10 থেকে 11 ঘন্টা, মাধ্যমিকে 8 9 ঘন্টা, কৈশোরে একটু বেশি পরিমাণ, বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল যখন চলে বাচ্চার অনেক গ্রোথ হয়, শারীরিক গ্রোথ মানসিক গ্রোথ, তখন ওর একটু ঘুম প্রয়োজন হয়, ওকে ঘুমটা। তারপর খাদ্যাভ্যাস একটা অনেক ইম্পর্টেন্ট, জাঙ্ক ফুড না দেওয়া, অতিরিক্ত শর্করাযুক্ত খাবার না দেওয়া, স্ক্রিন টাইম সর্বোচ্চ 2 ঘন্টা, এটা কিন্তু একদম সর্বোচ্চ ম্যাক্সিমাম। এর মাঝে আবার বলা হচ্ছে ঘুমের 2 ঘন্টা আগে স্ক্রিন টাইম বন্ধ, এবং ঘুমানোর অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করা। এই সব কিছু মেনটেন করলে আসলে কি হবে, বাচ্চা হেলদি তো হবেই, একই সাথে আমরা যেটা বলছি হেলদি মাইন্ড হেলদি বডি, একটা কথা আছে, হেলদি বডি হেলদি মাইন্ড। যখন বডি হেলদি থাকবে, মাইন্ডও হেলদি থাকবে, তখন অটোমেটিকলি শিশুর মাইন্ডটা হেলদি থাকবে। এরপর হচ্ছে স্কুল রেডিনেস। আমি যে শিশুকে স্কুলে পাঠাবো, স্কুল রেডিনেসে কি কি কাজ করে। স্কুল রেডিনেস এর জন্য চাইল্ডের ফিজিক্যাল হেলথ এন্ড ডেভেলপমেন্ট, এটা অনেক বড় ইস্যু। অনেক শিশু আছে শারীরিকভাবে অসুস্থ, অসুস্থ বলতে ঠিক ওরকম অসুস্থ না, আমি ক্রনিক কোনো ডিজিজ বলছি না, ওর প্রায় অসুস্থ থাকে। কারণটা হচ্ছে কি, কিছু জায়গা হয়তো এই যে ঘুমের সমস্যা অথবা ক্লিনলিনেস এর সমস্যা। এটা হচ্ছে কি, বাচ্চা তো অপরিষ্কার করবে, এটা ক্লিনলিনেস বলতে আমরা গার্ডিয়ানকে বলছি না, এটা বলছি না, আমরা বলতে চাচ্ছি যখন বাচ্চাকে একটু বেশি ফোকাস রাখতে হবে। যেহেতু আমাদের দেশে বর্তমানে আমরা ফান করে বলি না নাকি ফার্মের মুরগি, এটা তো ফ্যাক্ট, মানে এখনকার শিশুরা কিছুটা জায়গায় একটু ফার্মের মুরগিও হয়ে গেছে, এটা ডিউ টু এনভায়রনমেন্ট। আমরা যেভাবে, আমি গ্রামে বড় হইনি, আমি শহরে বড় হয়েছিলাম, কিন্তু আমি যখন শহরে বড় হয়েছি, আমাদের আশেপাশে অনেকগুলো প্লট খালি থাকতো, মানে বিল্ডিং এর প্লট।
ওই প্লটে আমরা আশেপাশে 2-3 বিল্ডিং এর অন্যান্য বিল্ডিং এর লোকজন এসে আমরা সবাই খেলতাম, পারি না পারি অন্য কিছু আমরা খেলতাম, দৌড়ছি খেলছি বিকালবেলা। বিকালবেলা আমরা সবসময় খেলছি। এখন শিশুদের বিকালে যাওয়ার কোনো জায়গা নেই। ওই স্কুলে যতক্ষণ থাকে, যে কারণে বাচ্চারা স্কুল টাইমটা এনজয় করে অনেকেই, কারণ স্কুলে যতক্ষণ থাকে ওইখানে একটু খেলার জায়গা একটু হলেও আছে। যদি আজকাল মেজরিটি প্রাইভেট স্কুল সবই কি একটা খাঁচা একটা বিল্ডিং, তো তবু একটু হলেও আছে, বন্ধু বান্ধব আছে, ওদের জন্য বসে অ্যাক্টিভিটিতে ওরা খুব বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। এই যে চাইল্ড বাচ্চার ফিজিক্যাল হেলথ এবং ডেভেলপমেন্টটা ফোকাস রাখতে হয়। ল্যাঙ্গুয়েজ স্কিল, বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডিলে আছে কিনা, এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা ফোকাস রাখতে হবে। ফ্যামিলি এনভায়রনমেন্টে অনেক সময় নানা নানি দাদি না যেতে হবে না আজকে, না থাক, বৃষ্টি না থাক, এই টাইপের করলে অনেক সময় বাচ্চা একটু গ্রোথের সমস্যা হয়, মানে স্কুলে না যাওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট হয়। কালচারাল ব্যাকগ্রাউন্ড, যে শিশুর বাবা মা দুজনেই ধরেন প্রচুর লেখাপড়া করে, ওরা মুভ করে, ওদের ওদের যে ব্যাকগ্রাউন্ড, আর যে শিশুর বাবা মা একটু অন্যরকম থাকে না, থাকে না বলতে ব্যস্ততার কারণে থাকে না, ওইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। অ্যাক্সেস টু আর্লি এডুকেশন, টিচার এন্ড স্কুল এনভায়রনমেন্ট এবং সোশ্യോ ইকোনমিক স্ট্যাটাস, এই সবগুলো মিলে হচ্ছে স্কুল রেডিনেস। এরপর হচ্ছে আপনার আমাদের এই যে কি কম্পোনেন্টস ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন হচ্ছে আপনার কমিউনিকেশন, আমরা যখন কমিউনিকেশন করি আমরা বাচ্চা শিশুর সাথে কিভাবে কমিউনিকেট করতে পারি। আমরা শিশুর সাথে একটিভ লিসেনিং একটা সবচেয়ে বড় একটা পার্ট, যে কোনো এটা আপনারা আমার সাথেও কিন্তু আপনাদের কমিউনিকেশনের মেজর পার্ট হচ্ছে কিন্তু অ্যাক্টিভ লিসেনিং। আমি যে কথাটা বলছি আপনারা যদি অ্যাক্টিভলি লিসেন করেন এটা একটা কমিউনিকেশন, আপনারা যখন আমাকে বলবেন তখন আমরা যখন অ্যাক্টিভ লিসেনিং করি এটা একটা কমিউনিকেশন। এক্সপ্রেসিং নিড এন্ড ফিলিংস, আস্কিং কোয়েশ্চেন, ইউজ ক্লিয়ার এন্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। শিশুরা এত বেশি লম্বা সেন্টেন্স, অনেক বেশি লম্বা কিছু শুনে না, ওদের ওই ধৈর্য নাই, ওদের ওই ওই ব্রেন ডেভেলপ হয় নাই। আন্ডারস্ট্যান্ডিং বেসিক কনসেপ্ট, পার্টিসিপেশন, সিম্পল রোল প্লেইং অ্যাক্টিভিটি, শিশুদের শেখানোর একটা খুব বড় পার্ট হচ্ছে কিন্তু রোল প্লে দেলা। নন ভার্বাল কিউজ, শিশুদের ক্ষেত্রে নন ভার্বাল কিউজ, বিশেষ করে একদম যদি ছোট শিশু হয় 6 মাসের, 8 মাসের, 10 মাসের, ওর ভাষা নাই, 1 বছর বয়সী শিশুরও খুব বেশি ভাষা নেই, অল্প কয়েকটা ওয়ার্ড আছে, আপনি ওকে কিভাবে বুঝবেন? ওর নন ভার্বাল কিউজ থেকে বুঝতে হয়। তারপর এনকারেজ কনভারসেশন করতে হয়। এনকারেজ কনভারসেশন মানে ইউজিং ওপেন এন্ড কোশ্চেন। ওপেন এন্ড কোশ্চেন বলতে আপনার 2 রকম কোশ্চেন হয়, ক্লোজ এন্ড, তুমি কি খাবে, তুমি কি খাবে, ইয়েস নো টাইপের। আবার আরেকটা হচ্ছে একটু বলা, চলো একটু মাছ খাই টাইপের, তুমি কি মাছ, মানে একটু বলা যেখানে সে ইয়েস নোর বাইরে কথা বলতে হয়। একদম 1 বছর বয়সে তো বেশি বলতে পারে না, 1 বছর বয়সের শিশুর সাথেও কিন্তু ছোট ছোট সেন্টেন্সে কথা বলতে হয়, 3 ওয়ার্ড 4 ওয়ার্ডে, এবং সব সময় কথা বলতে হয়, ওদের সাথে কথাই বলতে হয়, এটাই হচ্ছে কাজ। যত কথা বলবেন ও তত দ্রুত কথা বলা শিখবে এবং তত ওর ভোকাবুলারি এনরিচ করবে। এরপর হচ্ছে একটা কথা বলছিলাম, শিশুর লার্নিং স্টাইল। সকল শিশুর লার্নিং স্টাইল একই না। কিছু কিছু শিশুর লার্নিং স্টাইল হচ্ছে ভিজুয়াল, ওরা যখন কোনো কিছু দেখে, দেখে শিখবে। ওদের যখন বই দিবেন কালারফুল বই হবে, বইটা দেখবে উল্টাবে শিখবে। কিছু শিশুর লার্নিং স্টাইল হচ্ছে অডিটারি, ওরা শুনে শেখে, দেখা ছাড়াও শুনে শেখে, আবার অনেকে দেখে শুনে দুটো শিখে। কিছু শিখের লার্নিং স্টাইল হচ্ছে কাইনেস্থেটিক। কাইনেস্থেটিক মানে ওরা যখন হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল কিছু করবে তখন শিখছে। ওই যে একটু আগে দেখালাম কিছু এগুলো প্লে বেস লার্নিং গুলো করছে কি, এটা হচ্ছে দেখানো, এটা একটা ট্রি, এটা কি ট্রি, মানে আমি দেখে শিখছি, এটা একটা ট্রি, এই শেপটাকে বলে ট্রি। সেকেন্ড ওয়ান হচ্ছে আমি বললাম কি এটা কি থ্রি, সাউন্ডটা নিচ্ছে থ্রি, এরপর ওকে আমি অ্যাক্টিভিটি দেখালাম 1 2 3, 1 2 3, 3টা বাটন দিলাম, তখন এটাকে বলছে কি 1 2 3। সো এটা হচ্ছে অ্যাক্টিভিটি, কিনেস্থেটিক, এটা হচ্ছে ভিজুয়াল, এটাকে আমি কালারিং করলাম, এটাকে আমি যখন বলছি এটা হচ্ছে আমার জন্য অডিটরি। আবার কিছু শিখিয়ে শেখে রিডিং, রাইটিং, ওদেরকে পড়তে দিতে হয় এবং লিখতে দিতে হয়, রিডিং রাইটিং, মানে এই জিনিসটা ওকে ওই যে কালারিং করতে দিচ্ছে থ্রিটার উপরে, তার মানে এটা ওয়ান কাইন্ড অফ, অত ছোট তার হাতের ব্যালেন্স আসে নাই, মানে ও কালার করা মানে ওটা রং করার চেষ্টা করছে, এটা লেখার চেষ্টা করছে চারপাশে, ওই যে বললাম প্লে বেসড লার্নিং, রান করার চেষ্টা করছে। এইভাবেই এই 4টা পার্ট মেনটেন করে কিন্তু এই 0 to 8 ইয়ার্স শিশুদেরকে পড়াশোনা করাতে হয়। এখানে যদি আমার শিশু হয় হাইলি কাইনেস্থেটিক, আমি শিশুকে ভিজুয়াল দিচ্ছি, অডিটরি দিচ্ছি, ও পড়াশোনা মন নাই এই নাই, ওকে আমরা বকাঝকা করছি,
কিন্তু দিন শেষে ও আসলে অ্যাক্টিভিটি করতে পারছে না, ও যে শিখবে বা করবে এই জিনিসটা সে পারছে না। এই পার্টটা করাও আমাদের জন্য খুব জরুরি। তারপর লাস্ট পার্ট হচ্ছে এই জায়গাতে আমার আপনার এটা হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স। লাস্ট লাস্ট পার্ট না, মানে মাল্টিপল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের একটা পার্ট। মাল্টিপল ইন্টেলিজেন্স হচ্ছে একটা থিওরি দিয়েছেন হাওয়ার্ড গার্ডেন। হাওয়ার্ড গার্ডেনের থিওরিটা হচ্ছে ওই যে বললাম, আমাদের আপনারা চিন্তা করেন আপনাদের সময় অনেক ক্লাসে কিছু স্টুডেন্ট ছিল তুখোর অঙ্ক পারে, কিন্তু হয়তো বাংলা খুব বেশি এনজয় করে না, ইংলিশ এনজয় করে না, কিন্তু অঙ্কে তুখোর। কিন্তু দেখবেন ওদেরকে টিচাররা খুব পছন্দ করে, গার্ডিয়ানরা খুব পছন্দ করে, কারণ সে ভালো অঙ্ক পারে। এটাকে ওরা বলছে লজিক্যাল ম্যাথমেটিক্যাল। এইটা ম্যাথ স্মার্ট, লজিক স্মার্ট, লজিক ম্যাথমেটিক্যাল। এই জায়গাটাকে আমাদের দেশে মানে এশিয়ান সাইডে খুব বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। কিন্তু আপনি যদি কথার কথা ধরলাম, যদিও হুমায়ুন আহমেদ একটু ডিফারেন্ট, হুমায়ুন আহমেদ আবার লজিক্যাল ম্যাথমেটিক্যালও ছিল, কিন্তু তবু হুমায়ুন আহমেদের মেজর এক্সপার্টাইজটা কি? হুমায়ুন আহমেদের মেজর এক্সপার্টাইজ কিন্তু এই পার্টে ওয়ার্ড স্মার্ট, ভার্বাল লিঙ্গুইস্টিক। এটা রিটেন, অনেকের রিটেন হয়, অনেকে বলা হয়। ডক্টর আব্দুল্লাহ আবু সাইদ, উনার উনি কি স্মার্ট? উনি ওয়ার্ড স্মার্ট। উনি হচ্ছেন ওয়ার্ড স্মার্ট, উনি ভার্বালি এক্সেলেন্ট। উনি যখন একটা বক্তব্য রাখে ঘন্টার পর ঘন্টা শুনবেন। হুমায়ুন আহমেদ যখন লিখছে, আমরা মোটামোটা 100 পেজের বই হলে বলছি ইস বইটার গল্পটা আর একটু বড় হলে ভালো হতো। এখন এগুলোকে বলে ভার্বাল। ইন্টারপার্সোনাল, পিপল স্মার্ট, যারা পিপলের সাথে সুন্দর করে মিশতে পারে ওদেরকে পিপল স্মার্ট। এখন নেচার স্মার্টটা গ্রো করছে। নেচার স্মার্টটা কি? যে ওরা প্রকৃতি পছন্দ করে, ওরা গাছ পছন্দ করে, ওরা পাহাড়ে যাবে। আমাদের সময় কি এসব ট্রেকিং মেকিং আমরা করেছি? আজ থেকে 20 বছর আগে শুনেছেন কখনো ট্রেকিং এ যেতে? তখন তো বরং আরো সুন্দর ছিল, পাহাড় পর্বত জঙ্গল অনেক সুন্দর ছিল, আমরা যাইনি। কিন্তু এখনকার ছেলে মেয়ে, মেয়েরা পর্যন্ত গ্রুপ বেঁধে বেঁধে দেখবেন বান্দরবনে গিয়ে, কোন চিপাতে গিয়ে, থানচিতে গিয়ে, কোন ঝরাতে গিয়ে ওরা ঘুরে ঘুরে আসে, আছাড় খায়, ইয়েও পরে, ঝড়ে পড়ে, অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়। তো দি এনজয় ইট, দে নেচার স্মার্ট। তারপর অনেকে হচ্ছে ইন্ট্রাপার্সোনাল সেলফ স্মার্ট, ও নিজেকে নিজেকে বুঝে। অনেকে হচ্ছে ভিজুয়াল পিকচার স্মার্ট, বিউটিফুল ছবি তুলতে পারে, ইন্টেরিয়র ডিজাইন করতে পারে, আর্কিটেকচার ডিজাইন করতে পারে, এরা হচ্ছে পিকচার স্মার্ট। মিউজিক্যাল স্মার্ট, যাদের খুব ভালো মিউজিকের সেন্স, খুব ভালো মিউজিকটা বুঝতে পারে। বডিলি কিনেস্থেটিক হচ্ছে যারা খুব নিজের বডিকে যে কোনো ভাবে সে মুভ করতে পারে। কেউ হয়তো ভালো ফুটবল খেলে, কেউ ভালো অ্যাথলেটস, কেউ ভালো জিমন্যাস্টিক। ইভেন এরা এরা হচ্ছে আপনার বডিলি কিনেস্থেটিক। ইভেন আপনার ধরেন সার্জন, ডাক্তারদের মধ্যে যদি যারা ডাক্তার, সার্জন, সার্জনরা কিন্তু বডিলি কিনেস্থেটিক। নিখুঁত ভাবে বডির এই জায়গাতে ছুরি বসে এই জায়গায় কেটে এটা সরাতে হবে, সরানোর পরে জিনিসটা নিতে হবে। এটা কিন্তু বডিলি কিনেস্থেটিক না হলে হয় না। এই হাওয়ার্ড গার্ডেনার এই এই 6টা পার্টে হাওয়ার্ড গার্ডেনার এটাকে বলছে মাল্টিপল ইন্টেলিজেন্স। এই মাল্টিপল ইন্টেলিজেন্সে এইটা নিয়ে আমাদের একটু আলোচনা হয়। তারপরে যেটা পার্ট আসে এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, যেটা আমরা যে প্রবলেম সলভিং বললাম, এই প্রবলেম সলভিং। এই প্রবলেম সলভিং এর যে ক্রিয়েটিভিটি, এটার একটা থিওরিটা দিয়েছে গ্রাহাম ওয়ালাস, ইংলিশ সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, এডুকেশনালিস্ট। উনার যে থিওরি, ওই থিওরি অনুসারে আমাদের 1926 এর থিওরি দিয়েছিল, ওটা অনুসারে আমরা আলোচনা করি প্রেপারেশন, ইনকিউবেশন, ইলুমিনেশন, ভেরিফিকেশন। কিভাবে আপনার প্রবলেম সলভিং এর কিভাবে আমরা চিন্তা ভাবনা করে আমরা অপশন খুঁজে বের করে কিভাবে আমরা আনতে পারি। এবং লাস্ট ওয়ানের আগেটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। ক্লাসরুম ম্যানেজমেন্ট হচ্ছে ফর টিচারের জন্য, যেখানে প্যাডাগজিক্যাল প্ল্যানিং থেকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, বই এই ক্লাসের এই পেপার কিভাবে পড়াবো, কোথায় কি করব, এই জায়গায় সব কিছু টিচার নিজ দায়িত্বে করে, টিচারের দায়িত্বে পড়ে যায়। এখন টিচার, এই যে টিচার করছেন, কিভাবে করছেন আমরাও জানলাম অ্যাজ এ প্যারেন্টস, আমরা অ্যাজ এ গার্ডিয়ান জানলাম। আবার একই সাথে টিচার নিজেও জানলো উনি যে করছেন, উনি উনার করাটা কিভাবে হচ্ছে। এই পার্টটা আমরা এখানে কিন্তু পুরোপুরি ক্লাসরুম ম্যানেজমেন্টে। এবং ক্লাসরুমে যদি অনেক ধরনের স্টুডেন্ট থাকে, এখন বর্তমানে কিছু স্টুডেন্ট খুব চঞ্চল, কিছু স্টুডেন্ট খুব শান্ত, কিছু স্টুডেন্ট অনেক কথা বলে, কিছু স্টুডেন্ট কথা বলে না, কিছু স্টুডেন্ট রেগুলার আসে, কিছু স্টুডেন্ট রেগুলার আসে না। নিচের দিকে কথা বলছে, যেহেতু আমরা আমাদের পড়াশোনাটাই কিন্তু 6 to 8 ইয়ার্স নিয়ে আলাপ করছি। তো এখন এই পার্ট গুলো কিন্তু ম্যানেজমেন্টের ইস্যু চলে আসে। আর লাস্ট ওয়ান হচ্ছে যেটা বলছিলাম স্পেশাল চাইল্ড নিয়ে। এখানে আমরা মেইনলি আমরা যেটা বলি, প্রত্যেকটা শিশু আলাদা, মানে প্রত্যেকটা শিশু আলাদা। এখানে আমরা আসলে স্পেসিফিক কারো কথা বলা মুশকিল। এবং ওদেরকে আমরা বলছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। অনেকে বলতে চায় এটা রোগ কিনা, দিস ইজ নট রোগ, এটা এটা রুগী না, দে আর নট রুগী। এটা হচ্ছে ওদের একটা স্পেশাল অ্যাবিলিটি বা স্পেশাল কোয়ালিটি, যেটা আমাদের চেয়ে আলাদা। এখানে আমরা এডিএইচডি নিয়ে আলোচনা করি।
এখানে ডেভেলপমেন্টাল ডিলে আলোচনা করি, এখানে লার্নিং ডিসেবিলিটি আলোচনা করি, এবং এখানে এএসডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা নিয়ে আলোচনা করি। এবং এই আলোচনাটা আমরা খুব সহজভাবে করি, মেইনলি একটু বোঝানোর জন্য। যদি আমার ক্লাসের কোনো শিশুর এডিএইচডি থাকে ক্লাসে, বা আমি অ্যাজ এ প্যারেন্ট যদি আমার এডিএইচডি থাকে, আমরা কিভাবে একটু হলেও বুঝতে পারি, বুঝলে আমাদের করণীয়টা কি। ডেভেলপমেন্টাল ডিলে যদি থাকে আমরা কি করতে পারি, আমরা কোথায় যাব। লার্নিং ডিসেবিলিটি থাকলে আমরা কোথায় যাব, কি করবো, এটা নিয়ে আলোচনা করি। এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলতে আসলে কি বোঝায়, এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ওরা কি অসুস্থ কিনা। অনেকেই বলে ওরা অসুস্থ। দে আর নট সিক অ্যাকচুয়ালি, দে হ্যাভ দেয়ার ওন ওয়ার্ল্ড। ওরা ওদের একটা নিজস্ব জগতে বাস করে, যে জগতের খবর আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। ওদেরকে যেমন আমাদেরকে একটু স্পেশাল মনে হয়, ওদেরও আমাদেরকে হয়তো একটু স্পেশাল মনে হয়, মানে আমাদের অ্যাক্টিভিটির সাথে ওদের মিলে না। আবার ওদের অ্যাক্টিভিটিতে আবার যেটা হয়, যেটা স্পেকট্রাম বলতে যেটা বহু রমণ, বহু বিচিত্র, এটা এখান থেকে স্পেকট্রাম। আর ডিসঅর্ডার মানে যেটা ঠিক মতো নাই। ডিসঅর্ডার অনেক ভাবে হতে পারে। কথার কথা আপনি বললেন কি জিনিসটা 1 2 3 4 5 6 7 8 9 10 করো, কেউ হয়তো 1 2 3 6 7 4 5 এভাবে করে রাখলো। এক একজন এক এক ভাবে করতে পারে, কারণ ডিসঅর্ডার মানে এনিথিং, এটা কোনো ফিক্স না। মানে শুধু 9 10 এলোমেলো হলে ডিসঅর্ডার ওরকম না। যে কোনো কিছু যে কোনো ভাবে এলোমেলো হলে ডিসঅর্ডার হতে পারে। তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা ওরকম, এক একটা শিশুর এক এক ডিসঅর্ডার। এক সময় এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট নাম ছিল, এক নাম ছিল না কারো রোগ। কাউকে স্প্যারাজার সিনড্রোম, কাউকে এরকম বিভিন্ন রকম নাম ছিল। কিন্তু সকল নামগুলো একটা পর্যায়ে দেখে এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। কতগুলো নাম করবেন আপনি, এবং সবগুলো ধরতেও পারছেন না, কারণ এগুলো সবগুলোই কিন্তু যারা এই লাইনে একদম এক্সপার্ট, তুখোর এক্সপার্ট, যারা এই লাইনে কাজ করছেন, পড়াশোনা করছেন এখনো, এবং অনেক থিওরি ডেভেলপ করছেন, উনারা পর্যন্ত এএসডি সম্পর্কে আসলে 20%-এর বেশি জানেন। এটা এত বড় একটা সমুদ্র। তবু আমরা একটা আইডিয়া দিতে পারি, যদি মনে হয় এএসডি থাকে তাহলে কি করা উচিত। এই জিনিসগুলো আমরা এখানে পুরোপুরি একটা ধারণা দিই। এবং এই জার্নিতে আপনাদের সাথে মেইনলি থাকছেন অ্যাডভোকেট জাকি আহমেদ। উনি হলেন উনার মেইন উনি একসময় পুরোপুরি লয়ার ছিলেন 2016-17 সাল পর্যন্ত। উনি 18-19 থেকে প্যারেন্টিং লাইনে কাজ করতে করতে এরপর উনি এই চাইল্ড এডুকেশন, চাইল্ড সাইকোলজি, এগুলো নিয়ে উনি কাজ করেছেন, এবং এডুকেশন সাইকোলজি নিয়ে কাজ করেছেন, এবং ইসিডি নিয়ে উনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছিলেন। এখন উনি আমাদের পুরো ব্যাচ, ফার্স্ট ব্যাচের আমাদের 9টা ক্লাস হয়েছিল। আমাদের বেসিক্যালি ক্লাস 8টা ক্লাস। ফার্স্ট ব্যাচের সময় রমজান ছিল, রমজানে আমরা একটা ক্লাসকে কেটে 2 ভাগ করে ছোট ছোট করে ক্লাস নিয়েছিলাম। তো ওই জন্য 9টা ক্লাস, কিন্তু মানে আমরা যদি 8টা ক্লাস বলি, 8টা ক্লাসের মাঝে উনি 5টা ক্লাস নেন, 5টা ক্লাস উনার নেন। আর আমি ক্লাস নিই বেসিক্যালি 2 থেকে 3টা। বেসিক্যালি 2 থেকে 3টা আমার থিওরি পার্টটা, যেটা সাইকোলজিক্যাল থিওরি, এবং লাস্টে যে স্পেশাল চাইল্ড দেখলেন এটা, এই দুটো মিলে। আর অনেক সময় ইন্ট্রোডাকশনটা আমি নিই বা ম্যাডাম নেন, যে কোনো একজন নেন, এইভাবে আমরা ক্লাসগুলো নিই। আর একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশনটাও বলি, অনেক রাত হচ্ছে, ওই হিসেবে একটু শেষ করে আমরা ইনশাল্লাহ আগামী মে মাসের 2 তারিখ শুক্রবার, আগামী মানে মে মাসের 2 তারিখ শুক্রবারে আমরা ক্লাস শুরু করব। আমাদের ক্লাস সাধারণত প্রতি শুক্রবারে হয়। সাধারণত কেন বলছি, যদি কোনো কারণে মনে হয় কোনো বন্ধ হলো বা সকল, তখন তো অন্যদিন শিফট করা, কিন্তু জেনারেলি আমাদের ক্লাস শিডিউল হচ্ছে ফিক্সড শুক্রবার। আমাদের ক্লাস টাইম হচ্ছে 3টা 15 থেকে 5টা। আমরা 3টা 15 থেকে 5টা, মানে এখন তো দিন বড়, তাহলে 5টা পর্যন্ত করা যায়। আমরা এর আগে 3টা থেকে 4:30 পর্যন্ত করার চেষ্টা করতাম। এখন যেহেতু দিনটা একটু বড়, তাহলে তাড়াহুড়ো হলো না আমাদের কারো। আর 5টা মানে আসর আজান দিচ্ছে 5টার দিকে, আমরা 3টা থেকে 5টা পর্যন্ত ক্লাস। সপ্তাহে একদিন ক্লাস হয়, ডিউরেশন হচ্ছে 2 থেকে 3 মাস, বেসড অন রিকোয়ারমেন্ট। এই বেসটা যদি মে মাসের 2 তারিখ শুরু হয়, তাহলে জুলাইয়ের মিডের মধ্যে ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার কথা। ক্লাস শেষে ক্লাস রেকর্ডিং অবশ্যই পাবেন, সবাই পাবেন। ক্লাস অ্যাসেসমেন্ট আছে কিনা? আছে। প্রত্যেকটা ক্লাস শেষে হোমওয়ার্ক আছে। কোনো ক্লাস শেষে হোমওয়ার্ক, যখন প্রথম দিকে ছোট ছোট ক্লাস শেষ হলো, মানে ছোট থিওরি অনুসারে, ওগুলো আমরা কিছু হোমওয়ার্ক দিই, ওই হোমওয়ার্কের সাপোর্টও দিই। আবার যখন 2 3 4টা ক্লাস শেষ হয়ে যায়, যখন একটা ফাউন্ডেশন দাঁড়ালো আপনাদের চোখের সামনে, তখন আমরা কেস স্টাডি, এটা দেখি বুঝেন, এটা দেখি বুঝেন, এরকম কেস স্টাডি। তাহলে 8টা ক্লাসে 8টা এরকম হোমওয়ার্ক কেস স্টাডি থাকবে, এবং এটা ম্যান্ডেটরি, এটা অ্যাসেসমেন্টের জন্য ম্যান্ডেটরি। এটার উপর মার্কিং সরাসরি নেই, কিন্তু এটা ম্যান্ডেটরি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। কারণ আমাদের এই ডকুমেন্টটা সাবমিট করতে হবে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা, ওদের কাছে। ফাইনাল এক্সাম, হ্যাঁ, একদম সব কোর্স যখন 8টা ক্লাস যখন শেষ হয়ে যাবে, কোর্স শেষ হওয়ার পর 100 নাম্বারের আপনাদের একটা এমসিকিউ টেস্ট আছে। এমসিকিউ টেস্ট পরীক্ষাটা কঠিন না আবার কঠিন। কঠিন না আবার কঠিন কিভাবে, ল্যাঙ্গুয়েজটা, মানে আমাদের ফার্স্ট ব্যাচ অনুসারে বলছি, ফার্স্ট ব্যাচে আমাদের 28 জন ছিলেন।
28 জনের মাঝে 20 জনের জন্য পরীক্ষাটা খুব ইজি, কারণ এই 20 জন একদম টানা প্রতিটা ক্লাস টেস্টে হোমওয়ার্ক দিয়েছে, সবকিছু করেছে, কেস স্টাডি করে গেছে, ওদের জন্য ইজি। বাকি 8 জন ঠিক মতো করেনি, ওদের জন্য কঠিন হয়ে গেছে। কঠিন হয়ে গেছে কেন? আমরা যারা হোমওয়ার্ক গুলো কেস স্টাডি জমা দেয়নি ওদেরকে আমরা ফাইনাল এক্সামটা দিতে দিচ্ছি না, ওনারা ফাইনাল এক্সাম আপনাদের সাথে দিবে। এটা হচ্ছে ওই জন্য কঠিন। রেগুলার শুধু হোমওয়ার্ক করবেন। কারণটা কি? কারণটা হচ্ছে এক্সামের কোশ্চেনটা এই হোমওয়ার্ক গুলোর থেকে আমরা করবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা শিখবে একটু অল্প শিখেন, ভালো মতো যেন শেখা হয়। এক্সাম অনলাইনে হয় এবং এমসিকিউ হয়। সার্টিফিকেট স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে ইস্যু করা হয়, এবং সার্টিফিকেট ওনারা ই সার্টিফিকেট ইস্যু করেন। আপনাদের প্রত্যেকটা সার্টিফিকেট ভেরিফিকেশন সবকিছু করতে পারবেন। তারপরও আমাদের বাংলাদেশে যারা আছেন ওনার অনেকের রিকোয়ারমেন্ট থাকে হার্ড কপি সার্টিফিকেটের, আমরা ওনাদের সার্টিফিকেটটা প্রিন্ট নিয়ে আপনাদেরকে এটা আপনাদেরকে প্রোভাইড করব। আর কোর্স ফি হচ্ছে 10,000 টাকা, যেখানে এপ্রিলে 5 এবং জুনে 5,000 টাকা আমরা মানে এনকারেজ করছি না কেন, আমরা বারবার বলছি ওয়ান টাইম পেমেন্টটা দেওয়ার জন্য 8,000 টাকা, যার মাঝে $50 কিন্তু কানাডিয়ান ডলার সার্টিফিকেশন কি ওনাদেরকে আমাদের পেমেন্ট করতে হবে। সুতরাং এটা খুব বেশি চার্জ কোনো মতে বলা যায় না একটা 3 মাসের একটা কোর্স হিসেবে। আর যেটা আগেও বলছিলাম আবার বলছি, আপনার স্কিল আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট ইজ এ পার্ট অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 4। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট 4 হচ্ছে কোয়ালিটি এডুকেশন। Quality education ensure inclusive and equitable quality education and promote lifelong learning opportunity for all. এই যে ইনক্লুসিভ এডুকেশন, এই ইনক্লুসিভ এডুকেশনটা নিয়ে আমরা একটু আলোচনা করি এই যে লাস্ট যে ক্লাসটা থাকে বিশেষ চাহিদা সম্পন্ন এই জায়গাতে। কারণটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের কিছু ডিফিকাল্টি আছে আমাদের দেশে, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইনক্লুসিভ এডুকেশনের মিনিংটা হচ্ছে আসলে আমার ক্লাসরুমে যেন সবাই থাকে। আমার ক্লাসরুমে যে যে শিশুটা চোখে দেখে না সে ব্রেইলে টাইপ করবে, যে কানে শুনে না সে ওর মতো ইয়ারফোন ও থাকবে, মানে আমরা সবাই মিলে একত্রে যেন একটা ইকুইটেবল একটা সিচুয়েশন করার জন্য। এবং ওই জায়গায় ইউএসএ ফেডারেল গভর্নমেন্টের ল আছে, যে ল অনুসারে ওদেরকে বেসড অন দেয়ার প্রবলেম অনুসারে ওনাদেরকে পরীক্ষার কিছু কোয়েশ্চেন করা যাবে। তারপর বাংলা ইংরেজি দুইভাবে করা যাবে কিনা, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক আমরা বাংলা ইংলিশ দুইটাতেই দিই। আমরা যদি ইংলিশেও দিই, এখানে আপনাদের ওপেন থাকে প্রশ্নটা, আপনারা চাইলে ইংলিশেও কোশ্চেন আনসার করতে পারবেন, আপনারা চাইলে বাংলাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের একটা ল্যাঙ্গুয়েজ মানে এটা মিডিয়াম অবশ্যই ইংলিশ, ওরকম কোনো ইস্যু নেই। আপনাকে ইংলিশ বা বাংলা, আমাদের এখানে মেইন ইস্যু হচ্ছে আপনাকে এই নলেজটা গ্যাদার করতে হবে। এখন হচ্ছে আপনাদের থেকে যদি কোনো কোশ্চেন আনসার থাকে, আমরা কিছু কোশ্চেন আনসারটা আপনাদের দিই। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন আনসার থাকে যদি বলতেন। আচ্ছা, যদি নাও থাকে তবু আমি একটা আচ্ছা, জিনিস এই কোর্সটা কি আমাদের 3 মাস মেয়াদি? এইটা অ্যারাউন্ড 3 মাস, 3 মাস আশা করি লাগবে না। গতবার রমজান ছিল দেখে উনাদের একটা ক্লাসকে আমরা স্প্লিট করে দুবার করেছিলাম। আবার একই সাথে উনাদের ইয়ে করা হয়েছিল, আম, আপনার কি বলে রমজানের সময় ঈদের সময় একটা গ্যাপ ছিল, ওই জন্য 3 মাস লেগেছে। কিন্তু আমাদের কোর্সটা যেহেতু 8টা ক্লাস, টোটাল ক্লাস ডিউরেশন আসলে 2 মাস, 2 মাসের চেয়ে একটু বেশি লাগে। আর পরীক্ষা আচ্ছা টরীক্ষা সহ মানে টোটাল 3 মাস আর কি ম্যাক্সিমাম, ইনক্লুডিং এক্সাম রেজাল্ট সহ। আচ্ছা, সরি, আমি ওই একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছি, কিন্তু ওই যে আপনার পরীক্ষার সিস্টেমটা বুঝতে পারি নাই, মানে আমি এটা দেখার সুযোগ পাই নাই, একটু কম দেখতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা, আগে পরীক্ষার আমি সিস্টেম সবই ক্লাস। মানে পরীক্ষার সিস্টেম বলতে আপনাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে, প্রথম হচ্ছে প্রতি ক্লাস শেষে অ্যাসেসমেন্ট থাকবে, এভরি ক্লাস শেষে কেস আচ্ছা অ্যাসেসমেন্ট, কেস স্টাডি বা হোমওয়ার্ক এরকম কিছু একটা থাকবে। আচ্ছা, জি। 2 নাম্বার হচ্ছে এরপর যখন এই কেস স্টাডি হোমওয়ার্কের উপর বেস করে যেগুলো করেছেন অলরেডি 8 ক্লাস ধরে, ওটার উপর বেস করে আপনাদের একটা 100 নাম্বারের এমসিকিউ ক্লাস পরীক্ষা হবে অনলাইনে। অনলাইনে 100 নাম্বার এমসিকিউ পরীক্ষা হবে এবং পরীক্ষা পাশ করলে আপনারা সার্টিফিকেটটা পাবেন ইনশাআল্লাহ। তারপর রেকর্ড, জি রেকর্ড দেওয়া হবে। তারপর কোর্স অংশ নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কোন সার্টিফিকেট? সার্টিফিকেট দেওয়া হবে ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, আপনারা সার্টিফিকেটটা পাবেন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। কানাডা থেকে এটা? জি জি।
আচ্ছা, এটা মে মাসে আমাদের ক্লাস শুরু এই হবে? মাসে 2 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব। মে মাসে, শুক্রবার, আচ্ছা। প্রতি শুক্রবার দুপুর 3টা 15 থেকে 5টা। জি, সাবিহা আপা 3টা 15 হাত থেকে। তুলেছেন অনেকক্ষণ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আমাদের সার্টিফিকেটটা কি কোনো মানে ইভালুয়েশনটা বাংলাদেশে হবে? না হওয়ার তো কারণ নেই। সবাই তো মানে আমরা তো অনেক বছর ধরে কোর্স রান করছি। সবাই তো নলেজ, দিন শেষে হলো বললাম না, আপনি যে কোর্সই করেন জি আপনাকে তো স্যার। আসলে কোর্সে কি শিখলেন ওটাই ইয়ে করা হয়, মেজার করা হয়। ওর জন্য এত পরীক্ষা, এত ক্লাস টেস্ট, এত কিছু আমরা নিই, কারণ অ্যাটলিস্ট কিছু তো শিখে যেতে হবে। মানে আমরা ইনশিওর করার চেষ্টা করি কিছু শিখে যেন যেতে পারেন ইনশাল্লাহ। জি স্যার, আচ্ছা, মানে আমি শিখবো একটু তো অবশ্যই, মানে আমরা এটা ইভালুয়েশনটা বাংলাদেশে পাবো কিনা আর কি, যে হ্যাঁ পাবেন ওটা। পাবেন ইনশাল্লাহ, না পাওয়ার কোনো তো কারণ আচ্ছা, নেই, আমি কোনো কারণ। একটু একটু ঠিক বাড়তি আছে। প্রশ্ন করতে চাচ্ছিলাম, কিছু মনে না নিলে। জি জি প্লিজ। মানে বেসিক্যালি আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার ডিগ্রি করছি, পরে বিএড করছি, পরে আবার মাস্টার অফ পাবলিক হেলথ, মাস্টার জি অফ পাবলিক হেলথ করছি। পাবলিক হেলথে করতে গিয়ে ওইখানে ওই যে নিউট্রিশন সংক্রান্ত বিষয়গুলো, তারপরে হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন, এইসব বিষয়গুলোর সঙ্গে এইখানে খানিকটা রিলেশন আছে। তো সেই ক্ষেত্রে আমি এই কোর্সটা করতে চাই, এবং আমি একজন সরকারি কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার। জি। তো আমি যদি এইরকম কোর্সটা করে, আমার এরকম ইচ্ছা আছে, যদি আল্লাহ অ্যাবিলিটি রাখে, তাহলে হয়তো আপনার রিটায়ারমেন্ট কোনো রকমের কাজ করার সুযোগ, এই সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ? মানে আপনার কোয়েশ্চেনটা একটু মাঝখানে কেটে গিয়েছিল, মানে মেন হচ্ছে আপনি আফটার রিটায়ারমেন্ট এইগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার যদি শক্তি সামর্থ্য থাকে, না, যেমন আপনি আমি অবশ্যই কাজ করতে হবে, এটা বাংলাদেশের সবচেয়ে বড় এরিয়া আর কি, মানে জি, জি, ম্যাসিভ এরিয়া। এটা এটা আসলে নেভার এন্ডিং একটা এরিয়া, বলে না, ওই টাইপের একটা এরিয়া। কারণ শিশু আসছেই, আলহামদুলিল্লাহ জন্ম আর হবেই, এটা জি, জি। চলতেই থাকে। আর আর আমি যেহেতু প্রাইমারি এডুকেশনের লোক, আমি তো ওই যে আপনার করছিলাম, ইচ চাইল্ড লার্ন নামে আমাদের একটা প্রজেক্ট ছিল। সেইখানে আমি 1 মাসের একটা ট্রেনিং নিয়েছিলাম। আবার ওই যে প্রি প্রাইমারি আমাদের যে শুরু হয়েছে, সেইখানেও আমার বেশ কয়েকটা ট্রেনিং নেওয়া হয়েছিল। তো মাশাআল্লাহ। আপনার এই লেকচারটা আমার কাছে খুব মানে খুবই গ্রহণযোগ্য এবং আকর্ষণীয় মনে হয়েছে। আমি খুব মজা, আহ, মানে খুব আনন্দ সহকারে উপভোগ করছি আপনাকে ক্লাসটা, এবং থ্যাংক ইউ আপনাকে এই সো জন্য মাচ। ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু ওই শেষখানে ওই পরীক্ষার সিস্টেমটাতে এসে আমি আর একটা কল আসায় আর এটাই অ্যাটেনশনটা ধরে রাখতে পারি নাই। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, পরীক্ষা মেজর কিছু না। আমাদের পরীক্ষাটা হচ্ছে যারা অন টাইমে, মানে ক্লাস অনেকেই করতে পারে না নানা কারণে, আমরা তো ক্লাস রেকর্ডিং দিয়ে দিই, মানে শুক্রবার ক্লাস হয়, শনিবার রেকর্ডিং পেয়ে যায়। এখন যারা রেকর্ডিংটা তো পরে আবার দেখা যাবে? জি, বলেন। রেকর্ডিংটা তো আবার পরে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দেখা যাবে, রেকর্ডিং দিয়ে আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, রেকর্ডিং থাকবে, আচ্ছা, আপনার ইয়ে থাকবে, ক্লাস প্রেজেন্টেশন থাকবে, এবং আচ্ছা, homework গুলো কেউ যদি করে ওনার আসলে খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, পিছায় গেলে আচ্ছা। সমস্যাটা হয়, মানে হয় কি, অনেকে আচ্ছা করব, করছি, এই করতে করতে ডিফিকাল্ট হয়ে জি, যায়। জি, জি, এই জি। ব্যাচে হয়ে গেছে অনেকের। হ্যাঁ, তো কাইন্ডলি আপনার পরিচয়টা কি একটু বলবেন? আমার নাম হচ্ছে, বলা হয়নি এটা, সরি, আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান। আমি বেসিক্যালি আপনার এই যে একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এটা আমি বাংলাদেশে কাজ করছি 2018 সাল থেকে। আমাদের বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, আপনার শ্রীলঙ্কায় আছে, ফিলিপাইনে আছে, ইন্দোনেশিয়া আছে, অস্ট্রেলিয়াতে আছে। তো ওই পার্টে আমি বাংলাদেশ ব্রাঞ্চে কাজ করি ওইখানে। আর আমি এই লাইনে, মানে আপনার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বা এডুকেশন, এগুলো নিয়ে কাজ করছি 2019 সাল থেকে। এবং আমি 2020 সালে মাস্টার্স করেছি সাইকোলজিতে। আর আগে এগুলো, মানে এগুলো ইন্টারেস্ট থেকে, আমি অন্য প্রফেশনাল লোক, কিন্তু পরবর্তীতে পুরোপুরি এইসব লাইনে কাজ করি আর কি, কিছু একাডেমিক, এক্সিকিউটিভ এডুকেশন এগুলো নিয়ে আছে। জি, সাবিয়া আপা অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, যদি ভার্চুয়াল হাত, তবুও ব্যথা তো করছে আর। সফিনা, ফারিয়া। জি, আরেকজন ফারিহা রশিদ আপা যদি কোশ্চেনটা করতেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে তারপরও যদি আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা গ্রুপে জানাবেন। গ্রুপে আমাদের অফিসের লোক আছে, আমি হয়তো না থাকলে আমি কালকে জয়েন করব, জয়েন করে গ্রুপে যে কোনো কোয়ারি থাকলে, যে কোনো কোনো ক্লারিফিকেশন বা কিছু থাকলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, আমরা জি, তাহলে আজকে এখানে রাখি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফারিহা হ্যাঁ, রশিদ, আনমিউট করতে অ্যালাউ করতে হবে।
allowed to ask to unmute কোনো প্রবলেম? হ্যাঁ ভাইয়া, এখন এখন আমি আচ্ছা কথা বলতে আচ্ছা চাচ্ছি। জি জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের আরেকটা কোর্স আমি করেছিলাম আপনাদের এখানেই। এখন এই কোর্সটা যে করছি আমি, সার্টিফিকেশন কোর্সটা যদি করি, সেটা আমার প্রফেশনাল লাইফে কিভাবে আমাকে হেল্প করতে পারে, বা আপনি এই সেক্টরে আমাদের এখানে কিভাবে। করেছেন? হ্যাঁ, এখান থেকে আরেকটা আরেকটা শর্ট কোর্স করেছিলাম, আমার কোর্সটার নাম এক্স্যাক্টলি মনে পড়ছে না। না, আমরা কিন্তু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একটা মাত্র ব্যাচ বের হয়েছে, আর এটা সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং আচ্ছা আমাদের তাহলে চান্স খুব কম আর কি। আচ্ছা তাহলে বোধহয় আমি অন্য কোনো কোনো একটা অর্গানাইজেশনের সাথে হয়তো জি গুলিয়ে জি ফেলছি, আই হয়তো এম সরি এর সাথে অ্যাবাউট ইট। হ্যাঁ জি আচ্ছা, জি। সেক্ষেত্রে এই সার্টিফিকেশনটা কিভাবে আমাকে হেল্প করতে পারে যদি ভাইয়া একটু জানাতেন। এই সার্টিফিকেশনটা মেইনলি হচ্ছে আপনার যে কোনো সার্টিফিকেটের একটা মেজর পার্ট হচ্ছে যিনি করছেন ওটা একটা ইয়ে বডি কিনা, মানে এপ্রুভ বডি কিনা। যদি ওই ক্ষেত্রে বলেন আপনার, আমি একটু একটু জিনিস দেখাই আপনাদেরকে। আপনার কি দেখতে পাচ্ছেন এই পেজটা, স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা পেজটা? হ্যাঁ দেখতে পাচ্ছি, জি। এখানে ধরেন ভেরিফিকেশনে গেলে এখানে দেখবেন একটা সার্টিফিকেট ভেরিফিকেশন, একটা হচ্ছে লার্নিং পার্টনার ভেরিফিকেশন। আপনারা ধরেন লার্নিং পার্টনার ভেরিফিকেশনে গেলেন, এক্সাম্পল আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের কোডটা হচ্ছে 1137। আপনারা যদি এটা ভেরিফাই করে এখানে দেখবেন একাডেমি, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, এবং কোন কোন কোর্স আমরা অফার করছি এখানে দেখছি ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। তাহলে এটা একটা ভেরিফিকেশন, মানে এটা আপনাদের হেল্প করবে কিভাবে করবে, এটা একটা দেখাচ্ছি। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনি যখন যে সার্টিফিকেট পাবেন, আপনাকে যে সার্টিফিকেট দেওয়া হবে, আপনি এই সার্টিফিকেট নাম্বারটা এখানে যখন এন্ট্রি করবেন, আমাদের এখন তো ওই ব্যাচের সার্টিফিকেট হয় না, অন্য ব্যাচের সার্টিফিকেট দেখাচ্ছি। এখানে হচ্ছে ওনার সার্টিফিকেট নাম্বার, এই জানভদ্র মনিরুজ্জামান, ওনার স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, উনি কোন কোর্সটা করেছে এবং কোর্স কখন শুরু কখন শেষ, এই টোটাল জিনিসটা আছে। এটার একটা বড় সুবিধা হলো আপনি যেখানেই যান, আপনি যে পৃথিবীর যে দেশে যান, আপনি যখন কোশ্চেনটা আসবে, আপনি যে সার্টিফিকেটটা কে ইস্যু করেছে বা কখন ইস্যু করেছে, এই জিনিসটা ভেরিফায়েবল কিনা, এটা অবশ্যই এটা ভেরিফায়েবল, এটা আপনাকে একটা মেজর ইস্যু করবে। নাম্বার আচ্ছা, হচ্ছে একটা একটা জি প্রশ্নটা একটু বলি যে ভাইয়া, যে আমি যে সহজভাবে বলতে যাই, কাউকে ধরেন যে আমি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যা শিখলাম সে সম্পর্কে বলতে যাচ্ছি, সে আমাকে বললো তুমি যেগুলো বলছো তোমার কি এটার ব্যাপারে সার্টিফিকেশন আছে, তখন কি আমি এই সার্টিফিকেটের কথা বলতে পারবো কিনা? অবশ্যই বলতে পারবেন, কেন পারবেন না? আমাদের এখান থেকে আচ্ছা, অনেকেই মানে আমরা এই যে গত ব্যাচ পুরোটাই এই সার্টিফিকেট পাবে, এবং আমাদের অন্যান্য অনেক কোর্সে এই সার্টিফিকেট নিচ্ছে। মানে আমরা সার্টিফাইড এ ব্যাপারে কথা বলতে। অবশ্যই, কেন জি, পারবেন না? বুঝতে আপনি পেরেছি, একটা ক্লিয়ার। কোর্সে একটা বিষয়ে আপনি কি বলবো ডিপ্লোমা করার পর আপনি ওই বিষয়ে ফান্ডামেন্টাল অবশ্যই আলাপ করতে পারবেন, কেন পারবেন না? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। ঠিক, জি ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে এইটুকুই রাখি। তারপরে আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আলাপ করবো, আর আশা করছি দেখা হবে আর কি ইনশাল্লাহ মে জি, মাসে। জি আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।